শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের ২৪তম পর্বে আপনাদের স্বাগত জানাই। এই পর্বটি আমাদের বাহাস পর্ব, অর্থাৎ আজকে আমরা বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্রকার অথবা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবো, তার চলচ্চিত্র জীবনের গল্প শুনবো, তার চলচ্চিত্র ভাবনার সঙ্গে পরিচিত হব। তো আজকে আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সংগঠক জাহিদুর রহিম অঞ্জন। জাহিদুর রহিমের অঞ্জনের জন্ম ১৯৬৪ সালে এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে তিনি ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলে যান চলচ্চিত্র নির্দেশনা, চলচ্চিত্র পরিচালনা এবং চিত্রনাট্য বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন বলে। সেখান থেকে ১৯৯১ সালে দেশে ফিরে এসে তিনি মোটের উপর চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র বিষয়ে পাঠদান, চলচ্চিত্র সংগঠন, চলচ্চিত্র বিষয়ে লেখালেখি, এই কাজগুলোর সঙ্গেই নিজেকে ব্যাপৃত করে রেখেছেন। তিনি ছবি বানিয়েছিলেন প্রথমে সেই পুনেতেই, তার যেটা স্নাতক ছবি আন্তন চেকভের একটি গল্প নিয়ে করা মর্নিং ছবি, সেটি বেশ নন্দিত হয়েছিল এবং সেখান থেকে তা মুম্বাই আন্তর্জাতিক উৎসব, কলম্বো উৎসব ইত্যাদি জায়গায় প্রদর্শিত হয়েছিল। দেশে ফিরে তিনি মূলত টেলিভিশন কেন্দ্রিক ছবি নির্মাণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য বীজমন্ত্র, ক্রান্তি, ছেলেটা, হৃদিতা ইত্যাদি। ২০১৪ সালে তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণে হাত দেন এবং সেটি বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত একটি চিত্রনাট্য, আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্প রেইনকোট অবলম্বনে মেঘমল্লার, যেটি পরের বছরই পুরস্কৃত হয় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রে প্রায় গোটা ৫ পুরস্কারে এটি ভূষিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার। অঞ্জন পেশাগতভাবে তার দায়িত্ব কাজ শুরু করেছিলেন জাতীয় জাদুঘরে। এরপর তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফিল্ম টেলিভিশন যে বিভাগ, সেখানে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন বাংলাদেশের সরকারের যে জাতীয় চলচ্চিত্র এবং ফিল্ম ইনস্টিটিউট সেখানে, এবং এই মুহূর্তে তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলন, সংসদ আন্দোলনের সঙ্গে একেবারে গোড়া থেকেই যুক্ত এবং নানা ধরনের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে শর্ট ফিল্ম ফোরাম বলা যেতে পারে তাদের হাতেই তৈরি। তিনি একসময় খুব ঘনিষ্ঠভাবে তার কর্মী পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। এই মুহূর্তে তিনি তার সভাপতি দায়িত্ব পালন করছেন। এর বাইরে বিভিন্ন প্রতিযোগিতার জুরি দায়িত্ব পালন করা, বিভিন্ন উৎসবের পরিচালকের দায়িত্ব পালন করা, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি তো রয়েছে আর কি। তো সব মিলিয়ে চলচ্চিত্রকেই জাহিদুর রহিম অঞ্জন তার সার্বক্ষণিক কর্মকাণ্ড হিসেবেই পালন করে যাচ্ছেন। তো আজকে আমরা এমন একজন বর্ণাঢ্য ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পেয়ে সত্যি আনন্দিত, এবং আমি এই সুযোগে বিস্তারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই অন্তর্জাল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অঞ্জন। ধন্যবাদ খুরশেদ ভাই। এইটা কি বলবো যে আমার জন্য আনন্দের ব্যাপার যে আপনাদের সঙ্গে কথা বলতে পারতেছি, কারণ আমরা গত ১ বছরে ইট ওয়াজ অল ইন্টারনেট, ছবি দেখা। ওই দিন আমি কায়েদুস সিনেমার একটা সম্পাদকীয় পড়ছিলাম, তো ওইখানে বলছে যে আমাদের এই যে কালেকটিভ ভিউইংটা এই ১ বছর ধরে কিছুই নেই, কোনো অডিটোরিয়ামে আমরা যেতে পারি না, সিনেমা দেখতে পারি না। কিন্তু ঘরে বসে আমি কয়েকজন ফিল্ম মেকারের সিনেমা দেখে খুবই আমার ভাল লাগলো। তার ভিতর মনিকা হলের নাম উল্লেখ করছেন। তো আমাদের পুরা তো ১ বছর ধরে এইটাই চলতেছে যে অনলাইন টকস। তো তারপরেও কেউ যদি শোনে আমরা যেটা করি আর কি, যে সিনেমা তো একা করা যায় না, অনেক লোকের এখানে ইনভলভমেন্ট, এবং আপনি যদি মেকিং বাদ দেন, দর্শক হিসাবেও আপনার অনেক লোক চাই ভালো সিনেমা করতে গেলে। তো তার জন্য আমরা সবসময় আর কি এই জিনিসটাই করতে থাকি, যাতে আসলে ভালো ছবি দেখার জন্য লোক সম্পৃক্ত থাকে। এটা চলচ্চিত্র আন্দোলনের মাধ্যমে বলেন, ফেস্টিভ্যালের মাধ্যমে বলেন, শর্ট ফিল্ম ফোরামের মাধ্যমে বলেন, নিজেরা ছবি বানানো তার একটা অংশ। আসলে শর্ট ফিল্ম ফোরামের শুরুটাও কিন্তু ওইভাবে হয়েছিল। আচ্ছা, আমরা সেই প্রশ্নে আসবো পরে, পালাক্রমেই আসবো আমরা। বরং আমাদের যে রেওয়াজ, আমরা শুরুতেই
ওকে। আমন্ত্রিত অতিথি কিভাবে এই চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হলেন, কিভাবে চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা জাগলো এবং সেটা কিভাবে তাকে চলচ্চিত্রকার হয়ে উঠতে উদ্বুদ্ধ করলো, সেই গল্পটা শুনতে চাই আর কি। ওই পর্বটার কথা যদি একটু শোনাতেন আমাদের। আচ্ছা, এখন এইটা কি ঠিক ছোটবেলা আমাদের যা হয়, যে ঘরের ভিতর তখন তো আর টেলিভিশন ছিল না, আমাদের পড়াশোনার একটা ব্যাপার ছিল। তো তার থেকে নাটক, নাটক থেকে সিনেমা, এক ধরনের কি বলবো আগ্রহ আমার তৈরি হয়। তারপরে ঢাকা আসার পরে যে কোনো ভাবে হোক তারেকের সঙ্গে আমার খুব পরিচয় হয়ে গেল। তো ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে তখন তারেক অলরেডি সিনেমা শুট করবে বা করছে, এরকম একটা অবস্থা। তো ওইটা, আর ফিল্ম সোসাইটি, মোহাম্মদ খসরু, তারেক মাসুদ, আরো তখন যারা ছিল, তো এই যে সিনেমা দেখার এবং সিনেমা বানানোর আগ্রহটা আমার আসলে ওইখান থেকেই মূলত তৈরি হলো। তো তারপরে তারেকও বললো এবং আমিও মনে করলাম যে আসলে একটা ইনস্টিটিউটে পড়লে হয়তো এটা আহ, ভালো হবে আমার জন্য, টেকনিক্যাল একটা মিডিয়াম। তো আমি সেই কাজটাই প্রথমে করলাম, যে পুনাতে যাওয়ার চেষ্টা করলাম। এইভাবেই আর কি শুরু জিনিসটা। আচ্ছা, একবার তারেক বললেন, আরেকবার তারেক মাসুদ বললেন, তো প্রথম তারেকটি কি তারেক শাহরিয়ার? না না না, তারেক তারেক মাসুদের কথাই এই বলছি। আচ্ছা, তারেক ও শাহরিয়ারিয়া, তাই হি হ্যাঁ, ওয়াজ উইথ আস। আমরা অডিও আচ্ছা, ভিশন নামে, আপনি তো জানেনই, একটা হ্যাঁ হ্যাঁ অর্গানাইজেশন আমাদের ছিল। হ্যাঁ হ্যাঁ, সেইখানে সবাই আচ্ছা আসতো, শিশির, আচ্ছা আচ্ছা আচ্ছা, মামুন, যারা আর ওকে, কি হ্যাঁ, আমাদের তারেকের ক্লোজ ছিল। আচ্ছা। তো ঠিক আছে, পুনার প্রসঙ্গ যেহেতু উঠেই গেল, আমরা পুনের গল্পটা শুনি। এই বিষয়ে কিন্তু আমাদের বেশ একটা সাংঘাতিক আগ্রহ কাজ করে, এক ধরনের একটা ফ্যান্টাসিও কাজ করে। হ্যাঁ, আমাদের অনেকেই পড়তে যায় এবং শুনি সেখানে খুব কঠিন, কেউ কেউ পড়া শেষ না করেও ফেরত আসে, আবার যারা যায় তাদের জীবনের ইয়েটাই পাল্টে যায়, একেবারে দর্শনটাই পাল্টে যায়। তো পুনের গল্পটা যদি একটু বিশদে জানাতেন, কার সঙ্গে দেখা হলো, কি কি ছবি এইটা দেখলেন, তো শিক্ষক আসলে কারা একটা ছিলেন? অনেক বড় ব্যাপার। কারণ আমি মনে করি যে এই কথাটা আমি বলে নিই এখানে, যে আমাদের দেশে দেখেন অনেক তরুণ ছেলেরা সিনেমা বানাতে চায়। আমি কখনোই মনে করি না তাদের প্রতিভার কম অভাব আছে, কিন্তু যে জিনিসটা আছে তাদের এক্সপোজারটা নাই। যে ভালো ছবিটা, ভালো ফেস্টিভ্যালটা, ভালো যে কিনা একটা গুরু, যে কিনা আপনাকে একটা নতুন ভাবে জিনিসটার সন্ধান দেবে। তো এইটা একটা সমস্যা। তো পুনা যে আমি ওই জিনিসটাই পেলাম। এইটা আপনি ইচ্ছা মতো ছবি দেখেন, আপনি ফুল টাইম 24 ঘন্টা একটা সিনেমার ভিতরে আছেন, এবং সেইখানে যেসব লোকরা আসতেছে তাদের কাছ থেকে যে জিনিসটা আপনি শিখতেছেন। আমি সবসময় বলি যে আমি সিনেমাটা আসলে কিন্তু ক্লাসরুমের বাইরেই শিখছি। আমাদের ওইখানে একটা উইজডম ট্রি আছে, মানে যেখানে সবাই আড্ডা দেয় আর কি। তো ওইটার নিচে বসেই, উইথ সিনিয়র্স, উইথ আদার পিপল কামিং ইন, ফলে যারা পাশ করে গেছে এক্স স্টুডেন্ট, হ্যাঁ, তো ওদের যে গল্প, ওদের যে আলাপ, ওদের যে কাজ করার ধরন, সেটাই কিন্তু আপনাকে আসলে মিডিয়ামটা সম্পর্কে আগ্রহী করে তুলবে। তো সেই আগ্রহটা আমার আগে থেকেই ছিল, সিনেমা বানানো এবং সিনেমা দেখার একটা প্যাশনের মতো। তারপরে ওখানে যাওয়ার পরে এইটা সাংঘাতিক ভাবে হলো, কারণ আমি 3 বছর, 3.5 বছর ওখানে ছিলাম। তো এই 3.5 বছর সময়টা আমাদের সিনেমার ভিতরেই কাটছে, আইদার মেকিং অর ওয়াচিং। হ্যাঁ, আমার এরকম মনে আছে ফেস্টিভ্যালে আমরা 6টা ছবিও দিনের ভিতরে দেখছি, 6 ফিল্মস ইন এ ডে। ইউ ক্যান ইমাজিন। হ্যাঁ, মানে সকাল থেকে একদম 8:30 থেকে সিনেমা, রাত 12টা পর্যন্ত সিনেমা। হ্যাঁ, মাঝখানে আপনি খাচ্ছেন, দেখতেছেন। ফলে ওইটা খারাপ ভালো তখন আমরা বিচার করতাম না, যে সিনেমাটা কি খারাপ হবে কি ভালো হবে, ওকে গো অ্যান্ড সি, তারপরে এটা নিয়ে বিচার হবে আর কি, এরকম একটা ব্যাপার। আর আমার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পুনাতে, আমি বলবো যে ওয়েল, আমাদের ভালো টিচার, যা একটা ইনস্টিটিউটে থাকে, অনেক ভালো টিচার থাকে, অনেক খারাপ টিচার থাকে। আপনি কেউ কে পছন্দ করেন, কেউ কে পছন্দ করেন না। কিন্তু বাইরের অনেক লোক আপনার এখানে আসছে, যেমন ধরেন মনিকা হল, কুমার শাহানি, কে কে মহাজন। হ্যাঁ, এইসব লোকগুলোর সঙ্গে আমি যখন মিশছি, কথা বলছি, তাদের ওয়ার্কশপে গেছি, তখন আমার সিনেমা সম্পর্কে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। তো সেইটা এখনো হচ্ছে। এইটা তো আর কোনো কনস্ট্যান্ট জিনিস না। তো তারপরেও আমি বলবো যে আমার ওই যে বললাম যে ভিশনটা অনেক বড় হয়ে গেছে আর কি, যেটা এইখানে থাকতে ছিল না। আমি মনে করি আমাদের তরুণ ছেলেদেরও এইটাই অনলি প্রবলেম, যে আপনি যদি ভালো সিনেমার সাথে তাকে পরিচয় করাইতে পারেন। কারণ
আপনি যখন ক্রিয়েটিভ কাজ করতে যাবেন তখন দেখবেন যে ভারতের ছেলেদের সাথে আমাদের পার্থক্য কিন্তু খুব বেশি না। কারণ আমি যখন কাজ করছি তখনই আমি দেখছি যে আই ক্যান ওয়ার্ক বেটার দ্যান দেম। হ্যাঁ, ফলে ইউ বিকাম দেয়ার ফ্রেন্ড, যে কিন্তু আমাদের ওই এক্সপোজারটা নাই আসলে কেমনে করে জিনিসটা হবে। হ্যাঁ, আমাদের ইনস্টিটিউট তো দেখেনি, সবকিছুরই খুবই মানে কি বলবো প্রাইমারি অবস্থা। তো এইটা আমার টোটাল এক্সপিরিয়েন্স যে পুনা যেটা আমারে দিচ্ছে আর কি, যে দেখার জন্য একটা চোখ তৈরি করে দিছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সিনেমাটাই আমি আমার মানে কি বলবো যে প্যাশন হিসাবেই নিচ্ছি, এইটাই করে আমি আনন্দ পাই আর কি। হুম, হুম। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এরপর আমরা আপনার ছবিগুলো সম্পর্কে জানতে চাই। পুনের যে স্নাতক ছবি সেটা সম্পর্কে শুনবো। আপনার দেশে ফিরে যে কাজগুলো করলেন টেলিভিশনে, এবং সবশেষে মেঘমল্লার এই ছবিগুলো বানানোর প্রেক্ষাপট, অভিজ্ঞতা, অর্জন এই সম্পর্কে একটা সামগ্রিক খতিয়ান যদি আমাদের দিতেন। হ্যাঁ, আমি ধরেন পুনাতে কি হয়, ওইখানে 8টা এক্সারসাইজ, হুম, হুম। মানে 6 মাস পর পর একটা এক্সারসাইজ আপনাকে করতে হবে। হ্যাঁ, তারপরেও আপনাকে একটা গ্রাজুয়েশন ফিল্ম করতে হবে, ডিপ্লোমা ফিল্ম আমরা বলি, যেটা কিনা হাফ অ্যান আওয়ার। তো এই 8টা এক্সারসাইজের মধ্যে আপনি শিখবেন আসলে অনেক কিছু, মিজাসিন একটা, ডায়ালগ একটা, এরকম সং পিকচারাইজেশন, মিউজিক একটা, এরকম অনেকগুলো আছে। তো কন্টিনিউইটি, হ্যাঁ, তো স্পেস ডাইনামাইজেশন, তো এইগুলো নানা ধরনের এক্সারসাইজ যে কোনো ফিল্ম স্কুলেই থাকে, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিডিয়ামটা কেমনে করে কাজ করে এটা বোঝার জন্য। তো তখন থেকেই আমরা যে জিনিসটা আর কি, আমি যে জিনিসটা প্রথম থেকেই মনে করছি যে প্রত্যেকটা এক্সারসাইজ আমি একটা খুবই সিরিয়াসলি করার চেষ্টা করছি, মানে আমার গল্প যেটা পছন্দ এরকম একটা গল্প নেই, ছোট হোক বড় হোক যাই হোক। অ্যান্ড আমি যখন ডায়লগ এক্সারসাইজ করি, এই গল্পটা দিয়ে আমি শুরু করি যে তখন মনিকাউল আসলেন আমাদের, আমরা তখন সেকেন্ড ইয়ারে, উনি আসলেন তখন আমাদের গাইড করার জন্য এক্সারসাইজ আর কি, 3 মাস থাকলেন। আর ডেলিউজের বইটা উনি, একটা ছেলে আসলো পুনা ইউনিভার্সিটি থেকে ফিলসফির, আর উনি আর ওনার সাথে রাজন খোসা, তারপরে এখনকার পিয়ুষ পিয়ুষ আহ, আহ, শাহ, যে ওর পরের ক্যামেরাম্যান, বড় ক্যামেরাম্যান অনেক। তো এরা ওনার সঙ্গে আসছেন, আর উনি প্রত্যেকদিন সকালে ভোরবেলায় ধরেন গান প্র্যাকটিস করলো, তারপরে আমাদের সাথে বসলো, কিন্তু এক্সারসাইজের গল্পটা ওনাকে বলতে হবে যে কেমনে কেমনে কি হবে। এবং উনি যদি কোনো কিছু থাকে তো উনি সবকিছুই, হি লাইকস এভরিথিং, বলে আরে বাপরে ক্যা, সো বিউটিফুল, এরকম আর কি, সো ইন্সপায়ারিং, একটা ইয়াং ছেলে বলতেছে কিন্তু বলে বাপরে বাপ। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ ভেরি গুড। তো আমরা এরকম, আমি আর মনোজ একদিন ওনার সঙ্গে দেখা করতে গেছি। তো বলে দেখাও তোমার এক্সারসাইজ, মানে বলছে যে কি লিখছো কি আনছো দেখাও, ডায়লগ এক্সারসাইজ, ডায়লগ বেস। তা আমরা বলছি আমরা তো কিছু লিখে আনি নাই। তা বলছে যে তুমি সিনেমা করবা, কিছু লেখো নাই? তাই বলছি না। তো মনোজ বলছে যে না আমরা তো লিখি নাই, আমরা একটু ভয় পাচ্ছি, উনি এত বড় ফিল্ম মেকার। তারপরে আমরা কাগজ বিছায় ওনারে বলছি যে ফার্স্ট শট থেকে লাস্ট শট, 10টা 12টা শট, 10 মিনিটের সিনেমায় কি কি হবে। তো উনি তখন আমার দিকে তাকায়, पीयूष से बोले कि पीयूष, मेरा फीचर फिल्म के लिए तो 2 पाता की स्क्रिप्ट होता है, इसके पास तो कुछ नहीं है, ग्रेट। बोलते फॉर माय फीचर फिल्म आई हैव एटलीस्ट राइट 2 पेजेस एंड दिस फेलो डिड नॉट राइट एनीथिंग, ही इज ग्रेट। তো এনিওয়ে ওইটা ওনার সঙ্গে করার সময় আমার এক ধরনের আহ, আহ, নতুন একটা ওনার যে আইডিয়া, উনি আর কেন, তার একটা কারণ হচ্ছে যে ঋত্বিক ঘটক আবার ওনাদের গুরু, সরাসরি টিচার, এন্ড একটা পরম্পরার ব্যাপার আছে আর কি, যে ধরনের সিনেমা প্রমোগেট করে, সিনেমা দিয়ে যেরকম দেখতে চায় জিনিসটা, তো তার সঙ্গে একটা মিল আছে আর কি একটা জায়গায়। তো তার জন্য ওনার পরে আমি যখন গ্রাজুয়েশন ফিল্ম করলাম, শাম্ভবী কাউল ওনার মেয়ে অ্যাক্টিং করলো আমার। আর এই যে ইরফান খান যে মারা গেল কিছুদিন আগে, গ্রেট অ্যাক্টর, সরারের সিনেমা অ্যাক্টিং করলো, ও অ্যাক্টিং করছিল আর কি ইন মাই ওই যে চেক অফ ফিল্ম, স্লিপি যে সিনেমাটার নাম। তো এই এক্সারসাইজ গুলো আমি করলাম আর কি, এবং ওই ফিল্মটা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছে। ইয়েটা এইখানেও দেখানো হয়েছে, অনেক জায়গায় দেখানো হয়েছে সিনেমাটা। তো তারপরে কি হলো, আমি আসলে পাস করার পরেই জাদুঘরে ঢুকলাম। সবাই বলল যে
চাকরি বাকরি কিছু একটা করতে হবে, তো জাদুঘর উড বি বেটার। কারণ মিশুক তখন চাকরিটা ছেড়ে দিল, আমাদের মুশিক মনির। হুম, হুম। তো তারপরে একদিন এনামুল হক আমাকে ডাকলেন, ডক্টর এনামুল হক। তো আমি জয়েন করলাম মিশুকের ওই জায়গাটা। জায়গাটায়। হুম, ফলে ৫-৬ বছর এইভাবে চলে গেল। অ্যান্ড তখন শর্ট ফিল্ম ফোরাম, আমরা যখন যাই তার আগেই শর্ট ফিল্ম ফোরাম তৈরি হয়ে গেছে। মানে আমরা এটা তৈরি হইলো একসাথে সবাই মিলে, এবং আসার পরেও তারিকরে আমি জয়েন করলাম আর কি। কিন্তু তখন কি হয়েছে, তারেক অনেকগুলো সিনেমা বানায় ফেলছে এবং অলরেডি ক্যাথরিনের সঙ্গে একটা ইয়ে হয়ে গেছে। ও 87-এ গেল যখন ছবির প্রিন্ট ট্রিন্ট হয়ে যায়। তারেকের সাথে আমার একটা গভীর যোগাযোগ ছিল, কিন্তু তারপরে আছে না যে সংসার সবকিছু মিলে টিলে একটা আলাদা ব্যাপার। কিন্তু শর্ট ফিল্ম ফোরামের এই কাজগুলো আমরা যেমন ফেস্টিভ্যালটা, যেটা তারেক কিনা শুরু করছিল, ফলে ওই হিসাবে আমাদের ওই প্ল্যাটফর্মটা থাকলো যে কিনা যে ভালো সিনেমা যেন আমরা তৈরি করতে পারি। এবং সেই সুযোগেই আমি আসলে টেলিভিশনের জন্য কিছু কাজ করলাম। টেলিভিশনের জন্য কাজ করলাম, এটার অন্যতম একটা কারণ ছিল একুশে টেলিভিশন। কারণ ওরা তখন অনেক টাকা দিত এবং যে কোনো কিছু আমরা করতে পারবো, টেরিস্টোরিয়াল চ্যানেল ছিল। হ্যাঁ, সেই আমলে আমাদের বীজ মন্ত্র সিনেমাটা আমি করছি, ওইটার 80 মিনিটস এর একটা নাটক আর কি। ওইটার জন্য ওরা ৬ লাখ টাকা, অনেক টাকা তখনকার সময়, আজকে থেকে প্রায় 20 বছর তারও হুম, হুম। আগের ঘটনা। ফলে ওইটা একটা আম, ঠিক বানার, আমি যে টেলিভিশনের জন্য নাটক ফাটক বানাবো এরকম আমার কোনো ইচ্ছাই ছিল না, মানে যাই হোক একটা। আর টেলিভিশনে কাজ করতে যে যে অভিজ্ঞতাটা আমার হলো, যে এটা একটা ফরম্যাটের সিস্টেমের মধ্যে আপনার কাজ করতে হবে, এর বাইরে আপনি যেতেই পারবেন না। আপনি ইউ হ্যাভ টু কাস্ট প্রপার, নায়ক হুম, নায়িকা, হুম, ইউ হ্যাভ টু হ্যাভ এ 40 মিনিটস স্টোরি, ইউ হ্যাভ টু হ্যাভ ড্রামা, ইউ হ্যাভ টু হ্যাভ ইউ নো হুম, হুম, অল দিস কমার্শিয়াল থিংস ইউ হ্যাভ টু পুট ইন ইট। ফলে ওইটা আর করাটা একটু ডিফিকাল্ট। মানে ইউ ক্যান টেক এ গুড শট, বাট এগেন যখন বাজেট বেড়ে যাবে তখন ওইটা এফোর্ডেবল হবে না। ফলে একটা লিমিটেড বাজেটের মধ্যে একটা দায় সারা ধরনের কাজ করতে হয়। 3 দিন 4 দিনের শুটিং করবেন, যেখানে আমরা সিনেমা শুটিং করি 25 দিন 30 দিন, তাই না? মানে আরো দরকার হলে আরো বেশি। ফলে টেলিভিশনে কাজ করা আমি বন্ধ করে দিলাম, কারণ ইট ইজ নট ওয়ার্থ আর কি। কিছু টাকা আপনি পান, তার বাইরে আর কিছুই হয় না। তাও যে খুব একটা ভালো টাকা এটা থেকে ইনকাম হয় তা না। যারা রেগুলার এইটা করতে থাকে তাদের জন্য আলাদা। তো তারপরে আমি কনসেন্ট্রেট করলাম যে আমার আসলে সিনেমাই বানানো উচিত, এবং তার জন্য প্রফেশন হিসাবে আমি মনে করলাম যে পড়ানোটা খুব ভালো হবে। কারণ আমার নিজে, আমি পড়াশোনার সাথে জড়িত। ইট ইজ নট অনলি যে সিনেমার পড়াশোনা, আমি লিটারেচারে খুব ইন্টারেস্টেড, মিউজিক, লিটারেচার, আদার ফর্ম অফ আর্ট। ফলে এটা আমার একটা এই জিনিসটাই মনে করলাম যে স্টুডেন্টদের সাথে শেয়ার করলে অনেক ভালো হবে। এবং which I think is a better way of doing it. At the same time, you are into cinema, but you are not doing something commercial, and যে আপনি কিছু তরুণ ছেলেকে অন্তত আপনি যেটা জানেন সেটা দেওয়ার চেষ্টা করতেছেন। So still it is going on, and in between I'm trying to make cinema, and kind of cinema I make, there are no producer like they'll come up and tell me, okay, take the money and make the film. সো আই হ্যাভ টু অলওয়েজ স্ট্রাগল, এবং এইটা নিয়ে আমার কোনো রকমের অত আফসোসও নেই এর জন্য যে আই নো যে দিস ইজ নট সাচ এ ইজি থিং। যে আমরা মেঘমল্লার যখন করছি, ইট ইজ 1 crore rupee বাজেট ফিল্ম। সো আমি তো বলবো হোয়াট এভার ইউ সে, আবুল খায়ের লিটু ওয়াজ এ জেনারাস ম্যান, তার জন্য আমাকে এতগুলো টাকা দিছে, তাই না? যদি আমি অনুদান ওইটা পাইছিলাম। সো সেই ধরনের তো সুযোগও খুব কম হয় আমাদের দেশে। আর আপনি যদি, ইফ ইউ মেক এ কমার্শিয়াল ফিল্ম, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু মেক ইয়োর ওন ফিল্ম, সো ইট ইজ এভরিওয়ার, ইট ইজ সেম। ইটস নট অনলি বাংলাদেশ, এভরিওয়ার ইট ইজ সেম। হ্যাঁ, কুমার শাহানি ওই যে একটা ইন্টারভিউ আমি নিছিলাম, প্রথম আলোয় ছাপা হয়েছিল। তো ওইখানে বলতেছে যে আই ডোন্ট হ্যাভ মানি টু মেক ফিল্ম, বাট আই ওয়ান্ট টু মেক এ ফিল্ম। 3টা স্টোরি তার কাছে আছে, 3টা স্ক্রিপ্ট আছে। অ্যান্ড ফিল্ম মেকার লাইক কুমার শাহানি, ইউ থিঙ্ক, যে কিনা 10টা ছবি বানায় ফেলছে অ্যান্ড সাচ এ বিগ ফিল্ম মেকার, কিন্তু হুম। তাও দেয়ার নো প্রডিউসার।
হুম, So it is same everywhere with the হুম। good filmmakers. আচ্ছা। না তো মেঘমল্লার বানানোর গল্পটা শুনি একটু। মেঘমল্লারকে ঘিরে যে অভিজ্ঞতা, সেটা ওয়েল, হ্যাঁ, হ্যাঁ। এইটা আপনি যদি সত্যি কথা বলেন তাহলে হুম, হুম, আমি বলবো যে অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, যে আমি এক ধরনের তো পড়াশোনা করার চেষ্টা করি আগে থেকেই। আমাদের ছোটবেলা থেকে মাই ফাদার ওয়াজ এ ভেরি, কি বলবো যে অনেক পড়াশোনা করতো, ফলে ওইটা আবার আমরা উই হ্যাড টু পিক আপ ইন আওয়ার চাইল্ডহুড অলসো উই ইউজ টু রিড লট অফ বুকস। হ্যাঁ, বই তখন একমাত্র জিনিস ছিল আর কি পড়া। তো আখতারুজ্জামান ইলিয়াসও আমাদের এক ধরনের চেনা এবং এক ধরনের ইয়ে ছিল, এবং ওনার গল্পগুলো আমার পড়া ছিল সবই, অলমোস্ট। তো এই গল্পটা আমার নানা কারণে ভাল লাগতো, নানা কারণে ভাল লাগতো এর জন্য যে এত সামান্যের ভিতর একটা যুদ্ধ উপস্থিত করা, এইটা আসলে একটা অসাধারণ জিনিসটা। তো ওই জিনিসটা আমি যখন দেখলাম যে আসলে গভর্নমেন্টের অনুদানের জন্য অ্যাপ্লাই করতে হবে, তখন আমি ভাবলাম যে এটা ভালো হবে, কারণ 71 এক নাম্বার, নাম্বার টু, এইটা হচ্ছে আক্তার জমির ইলিয়াসের লেখার গল্প। তার আগে আক্তার জমির ইলিয়াসের কোনো গল্প হয় নাই। তো এই দুইটার ভরসায় আমি আর কি জমা দিলাম, এন্ড উই ট্রাই টু মেক ইট আর কি অ্যাজ ফাইন পসিবল ফর দ্য প্রজেক্ট আর কি। এবং ওইটা পেয়ে গেলাম কারণ আমাদের চেনা লোকটুকু ছিল ওইখানে, যেভাবে বাংলাদেশে কাজ করে কি, বাচ্চু ভাইরা ছিলেন, মোর্শেদ ভাইরা ছিলেন, ফলে ওরা আমার এই সুযোগটা দিল। এবং লাকিলি লিটু ভাই এটা, কারণ বিকজ আই ওয়ান্টেড টু মেক, আমি যে সিনেমাটা বানাইতে চাইছিলাম ওইটা 35 লাখ টাকা হতো না, কারণ মেঘমল্লারের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে রেইন অ্যান্ড হুম, ক্রিয়েটিং দ্যাট টাইম, ইউনো। হুম, হুম, বেশিরভাগ 71-এর সিনেমায় টাইমটাই ক্রিয়েট করতে পারে না, মানে দ্য ডিটেল, দ্য এনভায়রনমেন্ট, দ্য মেলিউ, হ্যাঁ, নাথিং ইজ লাইক 71। এন্ড আমাদের সিনেমাটা আরেকটা প্রবলেম ছিল, ইজ লট অফ রেইন, ইউনো। বৃষ্টিটা খুব একটা মারাত্মক জিনিস। আর তারপরে হচ্ছে যে উম, তার জন্য আমরা প্রথম যেটা করলাম যে একদম রেনি সিজনেই শুট করলাম, যাতে কিনা নেচারটা ওরকম থাকে, মানে বৃষ্টির সময় যতই আপনি বৃষ্টি দেন, নেচার ইজ ভেরি ডিফারেন্ট ওয়েন ইট ইজ রেনি, ফুল রেইন সিজন আর কি। আর 71 সালে সাংঘাতিক বৃষ্টি ছিল আর কি, মানে 71 ওয়াজ ওয়ান অফ দ্য মানে হেভি রেইন সিজন আর কি। তো গল্পটাও তাই, 3 দিনের মাত্র গল্প, কিন্তু একটা রেনটা ওইখানে একটা ক্যারেক্টার আর কি। তো ওইটা আমরা আহ, আমার কাছে ভাল লাগলো। কিন্তু যেটা হয় আমার ক্ষেত্রে, যেটা সবসময় হয়, when I pick up a story, after some time I forget this is not my story. হ্যাঁ, so I started, putting a lot of other things, and so at times it become very difficult to হুম, keep the right track, হুম, কারণ আমি অ্যাডাপ্টেশনটা সবসময় মনে করি ইট ইজ নট এ, ইটস সামথিং ফ্রি, হুম, হুম, it has to be something free, because you are changing the medium, you are doing a lot of other things with the medium, and cinema and literature is so different, two different things, যে এইটা চেঞ্জ হইতেই হবে। তো স্টোরি লেভেলের হয়তো ওরকম চেঞ্জ গদার লেভেলে তো আমি করি নাই, কিন্তু তারপরেও একটা ইউনো যে ওইটা আমার ক্ষেত্রে খুব কাজ করে, যে আই বিকাম সো এনগ্রেভ উইথ দ্য স্টোরি, যে আই স্টার্ট পুটিং মাই থিংস। তো ওইটা আমি চেষ্টা করি যতদূর কম করা যায়, কিন্তু তারপরেও অন্য ধরনের একটা জিনিস করার চেষ্টা করি। তো সেটা মেঘমল্লারের ক্ষেত্রে আমরা করছি। আর আমার জন্য আমি প্রথমে দেখলাম যে এরকম হেভি রেইন এরকম করতে গেলে আমার আই হ্যাভ টু টেক এ ক্যামেরাম্যান, যে কিনা এটা আমারে করে দিতে পারবে। এবং বাংলাদেশের ক্যামেরাম্যানরা যে ধরনের টাকা চায় আর যে ধরনের কাজ করে, দুটোর একটাই আমার পছন্দ না, যে এই টাকা ওই কাজের জন্য ওরা দেওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু দে ক্যানট ওয়ার্ক, বাট দে আস্ক ফর গুড হুম, অ্যামাউন্ট অফ মানি। হুম, তো তখন আমি সুধীরে বললাম যে, আমি সরাসরি বলি না, আমি বলছি যে ক্যান ইউ মানে লুক ফর এ ক্যামেরাম্যান ফর মি। তারপরে ও বললো যে আমি করব, অসুবিধা নেই, হ্যাঁ, কবে ডেটটা বলো।
তারপর আমি ডেটটা বললাম। এন্ড আমি লাকি ছিলাম যে উইন্টারে অনেক কাজ হয় বোম্বেতে, কিন্তু রেনি সিজন ইজ সাধারণত কাজটা ওদের বন্ধ থাকে, বিকজ সিনেমা বেশিরভাগই আউটডোর হয়। হুম হুম ফলে কমার্শিয়াল ফিল্মরা ওই রিস্কটা নিতে চায় না যে আউটডোরে বৃষ্টি টিষ্টির ঝামেলা নেয় আর কি। তো তার জন্য ও আসলো, এন্ড হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড ফর লং টাইম, হি ওয়াজ ইনস্টিটিউট উইথ মি। ফলে এক ধরনের একটা ভরসা আমি পাইলাম যে, এন্ড হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স ক্যামেরাম্যান। ও অন্তত 10টা 12টা মাটির ময়না করছে, আরো সিনেমা করছে, 10টা 12টা সিনেমায় কাজ করছে, হ্যাঁ, ফিচার ফিল্মে, আর ডকুমেন্টারিও করে। ফলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করি সিনেমায়। তো এই জিনিসটা ভালো হলো আমার সিনেমার ক্ষেত্রে, ওরে মানে ইয়ে করাটা, মানে আমার প্রোডাকশন হ্যাসেল অনেক কমে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরের কাজগুলো আমরা সবই কলকাতাতে করলাম আর বোম্বেতে করলাম। ফলে ও গাইড করতে পারলো টোটাল জিনিসটা, এবং আমি মোটামুটি একটা কম পয়সার মধ্যে ভালো ধরনের একটা যে আউটপুট আমি চাচ্ছিলাম ওইটা আমি হুম হুম পেলাম আর কি। এন্ড উই হুম মেনটেন লাইক শুটিং উইথ হুম হুম অ্যালেক্সা এন্ড অল হুম আদার হুম থিংস আর কি। হুম হুম। তো ও, দ্যাট ইজ মেঘের হ্যাঁ, মল্লার। না, খুব খুব আকর্ষণীয়, বেশ ভালোই লাগলো শুনে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। এটা আসলে এই সূত্র ধরেই পুনেতে যে অভিজ্ঞতা হলো, সারা পৃথিবীর ছবি দেখা, অনেক বড় বড় চলচ্চিত্র নির্মাতাদেরকে সরাসরি দেখা, তাদের কথা শোনা, তাদের সম্পর্কে জানা, তো একটা 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 বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে তৈরি হলো। সেই আলোকে যদি বিচার করা হয় বাংলাদেশের যে এখনকার ছবি, সমকালীন বাংলাদেশের ছবি, সামগ্রিকভাবে চলচ্চিত্রের যে মানদণ্ড, এটা কোথায় এসে দাঁড়িয়েছে, আমরা কতটুকু আসলে অর্জন করতে পেরেছে সে বৈশ্বিক মাত্রাটুকু, এটা একজন শিক্ষক হিসেবে, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও যদি একটা নির্মোহ মূল্যায়ন আমাদেরকে দিতেন। আমি তো বলবো এখনো ইট ইজ স্টিল ইন ভেরি প্রাইমারি লেভেল। আচ্ছা। একটা হুম দুটো যে ভালো ছবির কথা বলা যাবে না তা আমি হুম বলতেছি না, হুম হ্যাঁ, হুম 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 কিন্তু দেখেন 71-এ স্টপ জেনোসাইড এর মতো যে সিনেমা তৈরি হয়েছে, হুম ওইটা কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্টারিতে আপনি দেখাইতে পারবেন না। হুম হ্যাঁ, দো জয়রান রে নিয়ে যে অ্যাসেসমেন্ট আমরা করি, আমি আমি মনে করি দিস ইজ অল ওভার রেটিং, হুম বিকজ হিজ ফিচার ফিল্মস, নান অফ হিজ ফিচার ফিল্ম ইজ গুড ফিল্ম। হুম হুম তার আগে যদি আপনি দেখেন পথের পাঁচালী অলরেডি হুম তৈরি হুম হয়ে গেছে, নাগরিক অলরেডি তৈরি হয়েছে, মৃণাল হুম সেন ছবি বানায় ফেলছে, হুম and হুম after that you are making a film, হুম হ্যাঁ, which is not, you know, হুম ওরকম কোনো কিছুই ওইটার মধ্যে ছিল, ইট ইজ থিয়েট্রিক্যাল ফিল্ম হুম ইন হুম মাই হুম ওপিনিয়ন। কিন্তু স্টপ জেনোসাইড ইজ এ আউটস্ট্যান্ডিং ফিল্ম। হুম এবং কলকাতায় যাওয়ার পরে 71-এর পরে কিন্তু আসলে এটা খুবই দুঃখজনক যে জহিরান কি বলবো যে নিখোঁজ হয়ে গেলেন। কিন্তু 71-এর পরে তার কিন্তু একটা চেঞ্জ আসছিল, মানে আহা, কলকাতায় যে সিনেমা হুম দেখে হুম, রাইট রাইট, বড় ফিল্ম মেকারদের সাথে মিশে, হুম ফলে ওয়াইল হি কেম ব্যাক হুম, তারপরে কিন্তু আসলে ভালো কাজটা করতে শুরু, পারতো, এবং খুবই হুম কম বয়সে হুম মারা গেছে না ওই হিসাবে। তো আপনি যদি দেখেন তাহলে ওয়েল স্টপ জেনোসাইড ইজ এ ভেরি গুড ফিল্ম, অর মাটির ময়না ইজ এ গুড ফিল্ম, চাকা ইজ এ গুড ফিল্ম, বাট ভেরি ফিউ ফিল্মস হুম ওইভাবে যদি আপনি সূর্য দিগল বাড়ি, হ্যাঁ, হুম বা আরো দুই একটা আপনি বলতে হুম হুম পারেন। কিন্তু আপনি যদি বলেন স্ট্যান্ডার্ড অফ ফিল্ম, এইটা আসলে কোনো দিক দিয়ে হয়নি, আমরা করতেই পারিনি, আমাদের হুম কোনো ইনস্টিটিউশন তৈরি হয়নি। এইটা প্রথমত আমাদের স্বাধীন হওয়ার পরেই প্রথম 4-5 বছরের মধ্যে একটা ফিল্ম ইনস্টিটিউট এখানে যদি তৈরি হতো, হুম তাহলে হুম ইন্ডাস্ট্রিটাও বেটার হতো। হুম দেখেন এখন ইন্ডাস্ট্রির লোকরা জানে না হোয়াট ইজ ডিজিটাল মিডিয়াম, হুম দে হুম ক্যানট শুট ইন ইভেন ডিজিটাল মিডিয়াম। হুম তাহলে আপনি কিভাবে এই ইন্ডাস্ট্রি, কিন্তু ইউ গো টু বম্বে, হুম হ্যাঁ, দে হুম হ্যাভ পিকড আপ, হুম কারণ হুম ইন্ডাস্ট্রিটা ওইভাবেই চলতেছে। ফলে আমি বলবো যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল সিনেমা তো কিছুই হয়নি, হ্যাঁ, ইট ইজ এ পুয়ার, মানে মিমিক অফ ইন্ডিয়ান থার্ড গ্রেড সিনেমা। হুম আর আমাদের আর্ট ফিল্মও তাই, হুম ইন আদার সেন্স, হুম 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 যে আমরা আসলে এখানে সিনেমার কিছুই করতে পারিনি, ইটস অল হুম ড্রামাটিক ফিল্ম। হুম উই হুম আর ডিলিং উইথ স্টেজ নাটক হুম বা হুম টেলিভিশন নাটক যেভাবে ডিল করা হয়, হুম হুম
whole cinema medium we are dealing like that. হুম। না, একেবারেই আমি মনে করি এটা অপ্রিয় হলেও আমি মনে করি একেবারে সত্যের কাছাকাছি একটা স্পষ্ট ভাষণ আমরা পেলাম। তো এই কথাতে একটা তো হলো ছবির মান নির্মাণের ক্ষেত্রে, আর একটা প্রসঙ্গ উঠে আসলো আমাদের যে সার্বিক সিনেমার যে কাঠামোটা, অবকাঠামোটা, ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রির মধ্যেও তো আমরা প্রচুর সমস্যা দেখছি। ফিল্ম ডিস্ট্রিবিউশনের সমস্যা, ফিল্ম শোয়িং এর সমস্যা, ছবি দেখানোর সমস্যা, তাদের পেশাদারিত্বের অভাব। তো সব মিলিয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে অন্তত কিভাবে ঠিক করা যেতে পারে, কারণ একটার সঙ্গে আরেকটা নির্ভরশীল, না, একটা আরেকটার সঙ্গে নির্ভরশীল। ইন্ডাস্ট্রি ঠিক হলে হয়তো তার প্রভাব পড়বে এখানে, এবং তার প্রভাব আবার পাল্টা ভাবে পড়বে। এই ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ গুলো আবার সংকট গুলাকে কিভাবে সমাধান করা যেতে পারে, কোনো কি চিন্তা ভাবনা আছে আপনার? না, আমি মনে করি যে প্রথমত হচ্ছে যে আপনার সময়টা আপনার সবসময় কনসিডারেশন নিতে হবে। এখন আপনার হাতে যদি মোবাইল থাকে, ইউ ক্যান অ্যাক্সেস এ ফিল্ম ইন মোবাইল, তখন এইটা স্বাভাবিক যে কেউ আর সিনেমা হলে যে সিনেমা দেখবে না, তাই না? এটা সারা পৃথিবীতেই কমে যাচ্ছে। সিনেপ্লেক্সের ধারণাটাই ওইখান থেকে আসছে যে একসাথে 7টা 8টা সিনেমা দর্শক যাতে পছন্দ করতে পারে, তাই না? ইট ইজ লাইক মার্কেট, যেরকম বাজার থাকে আর কি। তো সেইটাও কিন্তু দেখেন এখন কমে আসতেছে, বড় শহর ছাড়া এই জিনিসটা চলবে না। আগে যেরকম একটা সিনেমা হল ছিল, কারণ কি এইটা পুরা চলে আসছে যে আপনি নিজে সিনেমা দেখবেন আপনার হাতের ভিতরে, ইটস ইওর চয়েস যে কখন আপনি সিনেমা দেখবেন। কিন্তু আমাদের ছোটবেলায় কি ছিল, ইট ওয়াজ এ রিচুয়াল, সিনেমা দেখতে যাওয়া মানে এটা একটা, ওই তারেকের সিনেমা, মা একটা স্ক্রিপ্ট আছে তারেক শাহরিয়ারের, তো ওইটার মধ্যে লিখছে ইট ওয়াজ সাচ এ রিচুয়াল আর কি, যে বাড়িতে সকালবেলা থেকে হইচই, খাওয়া টাওয়া, দুপুর ম্যাটিনি সমানে একটার ভিতরে খাওয়া রেডি করে ফেলো, দেন উই হ্যাভ টু গো টু। সো দ্যাট কালেকটিভ বিইং, দ্যাট রিচুয়াল ইজ নট দেয়ার এনিমোর। এটা আপনার মানতেই হবে। কারণ আমি এটা কেন বলতেছি যে আমাদেরও কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে যে 35-এ সিনেমা করা, বিকজ উই স্টার্টেড মেকিং সিনেমা ইন 35। সো উই থট দিস ইজ আলটিমেট, এইটার কোনো রিপ্লেসমেন্ট হইতে পারে না। সো ওয়েন লো গ্রেড ডিজিটাল কেম, উই সেড নো, ইউ ক্যানট মেক ফিল্ম ইন দিস। কিন্তু ইউ সি নাও, ইট ইউ 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 হ্যাভ নো চয়েস। আপনি সিনেমা বানাইতে চাইলেও এখন সেলুলয়েড ইউ ক্যানট শুট, অর ফিল্ম মিডিয়ামে আপনি শুট করতে পারবেন না, আপনার ডিজিটালেই করতে হবে। ইভেন বড় বড় ইন্ডাস্ট্রিতে তাই হচ্ছে, হলিউডে তাই হচ্ছে, তাই না? বলিউডে তাই হচ্ছে। তাহলে এই সময়টা আপনার তো মাইনে নিতে হবে, এবং ইন্ডাস্ট্রি যে পিছায় থাকবে ও পিছায় থাকবে। ইন্ডাস্ট্রির লোক যদি এটা কোপ আপ না করতে পারে, তাহলে ওরা পিছাই থাকবে, এটা কিচ্ছু করার নাই। এটার একটা ছোট্ট উদাহরণ আপনারা আমি দিই, যে ইন্ডাস্ট্রিতে গত 10 বছরে যেসব ছবিগুলো হিট ছবি হয়েছে, সেইগুলো কি কি ছবি আপনি দেখেন, তার ভিতর কিন্তু ইন্ডাস্ট্রি ফিল্ম মেকারদের কোনো ছবি নাই। হয় গিয়াসুদ্দিন সেলিমের ছবি, নয় অমিতাভের ছবি, নয় অমুকের ছবি, নয় শিহাব শাহিনের ছবি, নয় তমকের ছবি। হু অল আর নট পার্ট অফ ইন্ডাস্ট্রি, দে কেম টু ইন্ডাস্ট্রি অ্যান্ড মেক সিনেমা, ইন্ডাস্ট্রিয়াল সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা। তো তার জন্যই ওইটা বেটার, ওইটার কোয়ালিটি বেটার, ওইটার সং বেটার, ওইটার এভরিথিং ইজ বেটার। আর ইন্ডাস্ট্রি সিনেমা কি করতেছে, 10টা গান আছে নকল করতেছে, কিন্তু নো ওয়ান ওয়ান্ট টু ওয়াচ ইট। হ্যাঁ, একা শাকিব খান হচ্ছে স্টার, যে কিনা যার সিনেমা কিনা চলে, ফলে সে সব টাকা নিয়ে নেয় অন্য কোনো কিছুর জন্য, আপনার টাকাই নাই, তাহলে হাউ ইট উইল ওয়ার্ক? তো আমাদের ইন্ডাস্ট্রির চেয়ে আমার মনে হয় যে আমাদের এখন এই যে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, ইন্ডিভিজুয়াল সিনেমা, এইটার দিকে যাইতে হবে। কারণ এখন সেন্সারও কিন্তু আর অত ইম্পর্টেন্ট থাকতেছে না আস্তে আস্তে, তাই না? আপনি যে ছবি বানাচ্ছেন, পার্সোনাল সিনেমা তৈরি করতেছেন, এটা সেন্সর বোর্ডের কাছে আপনি কিভাবে নেবেন? সেন্সর বোর্ডের একটা নিয়ম আছে, হাজার হাজার ছবি জমা হলে দেখবে কখন, আপনার ফিস দিতে হবে ওইটার জন্য। ফলে সিনেমা কিন্তু ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি, ফলে এটার কোনো সেন্সর নাথিং। তো সিনেমা এখন ওই যে মেকার্স যেটা বলছে যে এইটা আপনার পার্সোনাল সিনেমা করা ছাড়া এখন আর আসলে কোনো পথ আমাদের জন্য অন্তত খোলা নেই। যারা কিনা সিনেমা দিয়ে কিছু বলতে চায়, সিনেমা দিয়ে প্রকাশ করতে চায়, তাদের জন্য, বা মানুষের কি বলবো কমপ্লেক্স রিলেশনশিপ দেখাইতে চায়, তাদের জন্য সিনেমা, ইন্ডাস্ট্রি সিনেমা আসলে আর ওইভাবে কাজ করবে না। ইট উড বি ডিফিকাল্ট। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ, এটা ভিন্ন একটা পরিপ্রেক্ষিত পাওয়া গেল আসলে।
যদিও আমি মনে করি যে আমাদের একটা যদি মেলবন্ধন হতে পারতো অন্তত, এটা অবশ্য একটা বিচ্ছেদ ঘটে গেছে আমি আগে থেকে শর্ট ফিল্ম ফরম হওয়ার পর, শর্ট ফিল্ম ব্যাপারটা হওয়ার পর থেকেই, বা 16 এবং না, থার্টি ইট ইজ ফাইভ বেসিক্যালি ডিফারেন্স অফ আইডিয়া খোরশেদ হ্যাঁ। ভাই, ইট ইজ হুম। নট এইটা আপনি না না বন্ধুত্বের ব্যাপার না, না ইট ইজ, অনেকে বলে হ্যাঁ, থাকে যে ইট ইজ অনেকে আইডিয়া ইজ ডিফারেন্ট। আহমেদ সাফা থেকে এসে অনেকেই বলে থাকে আমরা যেই মুহূর্তে এফডিসি কে আমরা ছেড়ে দিলাম ওদের হাতে আর কি, হ্যাঁ, হ্যাঁ, লুটেরাদের সেইটা হাতে, একটা হইতে সেটা পারে কিন্তু। সেটার মধ্যে আমরা আমাদের পরাজয়টা মেনে নিলাম, সেটাকে ওন করে ফেলতে পারা উচিত ছিল, উইন ওভার করে ফেলতে পারা উচিত ছিল। যাই হোক, তবে এখনকার পরিপ্রেক্ষিতে একেবারেই আলাদা, আপনি যেটা বলেছেন এটা সত্যি, প্রযুক্তি পাল্টে গেছে, এখন দেখানোর মাধ্যমগুলো পাল্টে গেছে, পাল্টে যেতে বাধ্য হয়েছে, ফলে এখন হয়তো একটু নতুন করে ভাবার সুযোগ আছে অবশ্যই আর কি। আচ্ছা অবশ্যই। হ্যাঁ, সেন্সরের কথা বললেন, সেন্সর নেই ঠিক, আবার সেন্সর নিয়ে সমস্যাও হচ্ছে, অনেক ছবি আটকে যাচ্ছে, জাস্ট বিনা কারণে আটকে যাচ্ছে, এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে। এখন কি আসলে সেন্সর বোর্ড কথাটাই তো আমার কাছে মনে হয় যেন আপত্তিকর, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, তো এই নিয়ে কেন এক ধরনের একটা আপনাদের মধ্যে একটা নাড়াচাড়া হয় না, যেটাকে নতুন করে ঢেলে সাজানো হোক, নতুন ভাবে সংজ্ঞায়িত করা হোক, তা নাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকেই যাবে আর কি। ছাড়পত্র না, কমিটি হতে পারে, অনুমোদন কমিটি, সেন্সর মানে ধরিয়ে নিচ্ছে যেন এখানে গেলে গেলে এবং হ্যাঁ, এইটাও এক ধরনের দরপত্র কমিটি আসলে। হুম হুম হ্যাঁ, আমার যেটা মনে হয় দেখেন, এখন আপনি যদি একটা জিনিস খুব লক্ষ্য করেন, যদি আমরা নিজেদের দিকে জিনিসটাই নেই, তাহলে ফিল্ম সোসাইটি, আগে আমরা একটা ফিল্ম সোসাইটি কত লোকে করতাম, খসরু ভাইয়ের অন্তত 60 জন ছিল, আমাদের এরকম 100 জন ছিল যারা রেগুলার দেখতে যাইতো সিনেমা। ঢাকায় কতগুলো ফিল্ম সোসাইটি ছিল, আমরা এই কালচারাল সেন্টার থেকে ওই কালচারাল সেন্টারে যাইতাম একই দিনে। তো ওইটা কিন্তু এখন আর ফিল্ম সোসাইটি মানে একজন লোক, যে কোনো একজন লোক ফিল্ম সোসাইটি সে করতেছে, তার সাথে দু একজন হয়তো আছে, কিন্তু বেসিক্যালি এই যে সংঘবদ্ধ যে আন্দোলন ফিল্ম সোসাইটির মাধ্যমে হচ্ছিল ভালো ছবি দেখার, এটা তো আর নেই। হ্যাঁ, আমি তো একবার ভাবছিলাম যে আসলে স্কুল লেভেলে যতক্ষণ আপনি পাঠ্যসূচির এটারে না আনতে পারবেন পাঠ্যসূচির ভিতরে, এটা যতদিন পর্যন্ত স্কুল লেভেলে সিনেমা আপনি রেগুলার না দেখাতে পারবেন, হ্যাঁ, ততদিন পর্যন্ত কিন্তু বাচ্চারা ভালো সিনেমার ইয়েটা বুঝবে না। আপনি ইরানি সিনেমা দেখেন, দাঁড়াইছে কিন্তু এইটা করেই, যে ওদের এই যে ইয়াং সিনেমা সোসাইটি, আর এইখানে একটা সিনেমা করতে গেলে কে কি কোন দল করে এটা বিবেচনা করে আপনি প্রথমে অনুদান দিবেন, তারপরে আবার বিবেচনা করে আপনি পুরস্কার দিবেন। দেখেন আপনি কারা অনুদান পাইছে, কারা পুরস্কার পাইছে, কারা, আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে। নয়তো মাটির ময়নার মতো সিনেমা পুরস্কার কিন্তু পায় নাই, বিএনপি ছিল তখন ক্ষমতায়, তাহলে এইটার চেয়ে ফানি কি হইতে পারে? তো এইটা আমাদের সব ইনস্টিটিউশনের এই প্রবলেম, যে কয়েকজন লোক আছে যারা আসলে কোথা থেকে এসে কোথায় বসছে তাদের কোনো ধারণাই নাই। ইন্ডিয়াতে আপনি এটা পাবেন না, ওরা অন্তত পক্ষে আমলা হইলেও একটা তার, সে জানে যে কোন জায়গায় কোন কাজটা করতে হবে। হ্যাঁ, যদিও মোদি গভর্নমেন্ট এসে অনেক কিছুই হয়েছে, কিন্তু তারপরেও হ্যাঁ, ইনস্টিটিউশন গুলো যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, হুম হুম আপনার সিনেমার আশা খুব হ্যাঁ। কঠিন হয়ে যাবে। না কিন্তু এগুলো তো আর মানে স্বতঃস্ফূর্ত ভাবে এমনি এমনি ঠিক হবে না, এগুলোর জন্য এক ধরনের চাপ, এক হ্যাঁ, ধরনের আন্দোলন, তো এক ধরনের সেইটা দেন বলতেছি দরবার যে আমাদের চলতে তো হবে নাই, আর কি, হ্যাঁ। তাই না? হ্যাঁ, হ্যাঁ, না সেজন্য ধরেন চলচ্চিত্র সংসদ আন্দোলন, আমি যদি সেটার কথাই বলি হ্যাঁ, আর কি, চলচ্চিত্র সংসদ আন্দোলন হয়তো এখন আগের মতো সেই ভূমিকা পালন করবে না, ছবি দেখার জন্য এখন আর মানুষ বসে নেই আর কি, হ্যাঁ, কিন্তু তারা এই কাজগুলো করতে পারে, এই এই দাবিগুলো, হ্যাঁ, এই তা তো বটে। প্রচার করতে পারে আর কি। ফলে আমার মনে হয় চলচ্চিত্র সংসদীয় আন্দোলনটাও আবার হয়তো নতুন করে ঢেলে সাজানো, একটু প্রাসঙ্গিক নিশ্চয়ই, করে তোলা, তাদের কাজগুলোকে আর একটু নতুন ভাবে চিন্তা করার সুযোগ রয়েছে। নিশ্চয়ই। আচ্ছা, অনুদানের কথা বললেন, অনুদান নিয়েও ফি বছর প্রতি বছরই নানা ধরনের কথাবার্তা শোনা যায়, অনেক ঘটনা ঘটে, অঘটন ঘটে, কিছুদিন আগে রীতিমতো গ্রেপ্তার পর্যন্ত হলো একদম আর কি, হ্যাঁ। তো এইটা যেন না, এটা ভিতরেই নিশ্চয়ই একটা সমস্যা আছে, এটা শুধু যে এটা প্রয়োগে তা না, আমার মনে হয় এটার নীতিমালার মধ্যেই সম্ভবত কিছু গন্ডগোল রয়ে গেছে, হ্যাঁ। তো এগুলো পাল্টানোর ব্যাপারে কি আপনাদের মতো চলচ্চিত্রকার বা চলচ্চিত্র না, সংগঠকদের কোনো ভূমিকা এখন থাকতে পারে না? না, না, ভূমিকা তো অবশ্যই থাকতে পারে, কিন্তু আপনি যতক্ষণ, আমি আপনার একটা পরিষ্কার কথা বলি, আপনি যতক্ষণ পর্যন্ত প্রেশার গ্রুপ না হবেন, কেউ আপনার কথা শুনবে না, সেটা না না ঘরের ভিতরেও। না, সেটাই তো বললাম যে চাপ হ্যাঁ, সৃষ্টি তা করার মতো আমরা, একটা, হ্যাঁ উই হ্যাঁ। আর নট এ প্রেশার গ্রুপ, আসলে ওরা এটা বুঝে গেছে। হুম হুম হ্যাঁ, তার জন্য দেখবেন এখন অনুদান টনুদান সব পাইতেছে হচ্ছে যারা ইন্ডাস্ট্রির লোকেরাই, হুম 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 কারণ ওরা দেয়ার বেটার, বেটার প্রেশার গ্রুপ দেন আস। হুম ছবি হুম ওরা বানাক না বানাক, হুম হুম করুক না করুক। তো এইটার নীতিমালার ভিতরে যেরকম প্রবলেম আছে,
টোটাল জিনিসটার মধ্যেই একটা বড় গলদ আছে, কিন্তু সেইটা শুধরানো খুবই একটা কঠিন জিনিসের জন্য, যে এইটা নিয়ন্ত্রণটা অন্তত আমাদের হাতে নাই। আমরা শুধু বলতে পারি এইটা। আমি আপনার কথা বলি যে এইখানে কিন্তু আমরা একটা সেমিনার করছিলাম, সেইখানে এই তিনটা বিষয় আমরা আলোচনার মধ্যে আনছিলাম, কিন্তু মিনিস্টার আসার কথা, মিনিস্টার কিন্তু নিচে থেকে এসে চলে গেছেন উনি, হুম হুম কারণ উনি এই জিনিসটা ফেসই করতে চান না, এই জিনিস নিয়ে কথাই বলতে চান না। তো আপনি হুম যখন কথা না বললেন তখন তো সমস্যার সমাধান হবে না। হুম এইটা তো ওই যে ফেনোর একটা কথা আছে যে লেটস ডিসকাস এন্ড ইনভেন্ট। আপনি যতক্ষণ ডিসকাস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু ইনভেন্ট করতে পারবেন না। হুম হুম তো হুম সেইটার অভাব আর কি আমাদের, শুধু সিনেমায় বলবো না, আমি সমাজের সর্বক্ষেত্রেই এইটার হুম হুম। অভাব প্রতীয়মান আর কি। হ্যাঁ। না তো এই প্রেসার গ্রুপ হয়ে ওঠার জন্য আসলে কি করা যেতে পারবে, কি করা উচিত বলে আপনি মনে করেন? ধীরে ধীরে হলো, সেইটা রাতে ধরেন, না হোক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি যেটা এখন মনে করি, যেহেতু আমি ইয়াং ছেলেদের সঙ্গে মিশি, সেইটা একটা মানে সেই হিসাবে আমি বলতেছি কথাটা, যে সিনেমাটা আপনি যতক্ষণ পর্যন্ত একজনের প্যাশনে পরিণত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সেইটার জন্য আপনার কিছুই করবেন না। তার একটা এক্সপিরিয়েন্স, মজা। হ্যাঁ, আমরা যেমন ফুটবল খেলতাম, কিন্তু আমরা তো কেউ ফুটবল প্লেয়ার হই নাই, কিন্তু ওটা আমাদের চাইল্ডহুডের 3-4 বছর কিন্তু ফুটবল খেলতে খেলতে গেছে, এটা আনন্দতেই শেষ। সো দেন উই লেফট ইট। তো সিনেমা আসলে বেশিরভাগ তরুণদের জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যে আমরা আসলে এটার যে তার তার যে বানাইতে হবে, তার যে প্যাশন, তার যে দেখা, যেটা আগে কিনা ছিল, মানে আমি অন্তত মনে করি আমাদের সময় ছিল যে এভরিওয়ান টুক রিস্ক। এখন আমাদের এইখান থেকে অনার্স পাস করার আগেই ছেলেরা চাকরি পেয়ে যায়, টেলিভিশনে চাকরি করে, ইন্ডিভিজুয়াল কাজ করে। সো দে ট্রাই টু বিল্ড আপ দেয়ার ওন ক্যারিয়ার কুইকলি। হ্যাঁ, ফিট ইনটু ইন্ডাস্ট্রি আর কি। টেলিভিশন যে ইন্ডাস্ট্রি আছে, অ্যাডের যে ইন্ডাস্ট্রি আছে, তার ভিতর যত ঢুকতে পারবেন আপনি, ততই আপনার জন্য এটা নিশ্চিত হবে। এরকম কোনো জব অপরচুনিটি ওদের জন্য নাই, হ্যাঁ, যে সেইটা ওরা পাবে। দেখবেন বেশিরভাগ হচ্ছে আমাদের অনেক ছেলেরা কাজ করে সব টেলিভিশনে, হয় খবরের কাগজে ক্যামেরা, খবরের পিছনে ক্যামেরা ধরে আসছে, অথবা সাংবাদিকতা করতেছে ফিল্মের মিডিয়া থেকে পাস করে। কিন্তু পুনা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেদের এইটা আপনি দেখবেন না। দে আর স্পেশালাইজ দেয়ার হ্যাঁ, এডিটিং করে মানে সারা জীবন এডিটিং করতেছে, সাউন্ড করে মানে সারা জীবন সাউন্ডই করে। হুম ফলে ওই রকম স্পেশালাইজেশন, ওরকম জিনিস তো আমাদের হয়নি। হুম। ফলে এইটা একটা সমস্যা বটে। হ্যাঁ, না সেটা তো আপনি বললেন না, শুরুতে বলেছিলেন যে পুনে ইনস্টিটিউটের প্রভাবেই ওদের চলচ্চিত্র অঙ্গনে একটা হ্যাঁ, ইতিবাচক নিশ্চয়ই। পরিবর্তন হয়েছে। তো সেটার দাবি আমাদের মধ্যেও ছিল, অনেকদিন ধরেই ছিল। আপনি বললেন যে যদি স্বাধীনতার পরপরই হয়ে যেত এরকম ইনস্টিটিউট হয়তো হ্যাঁ। পাল্টাতো। সে দেরিতে হলেও তো হয়েছে একটা জনগণ বাংলাদেশের না, ফিল্ম এটার কিন্তু ইনস্টিটিউট। বয়স কিন্তু কম না, 5 বছর। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো 5 বছর। এর কি ভূমিকা বা এর কি অভিঘাত বা হ্যাঁ, এর এর কি সমস্যা, এটা সম্পর্কে হ্যাঁ, বলবেন কি? এটাকে ওইটা আরেকটা ওইটা পুনে, এটাকে আরেকটা পুনে করে তোলার জন্য আমাদের কি করতে হবে আসলে? না, একটা জিনিস হচ্ছে যে যে সমস্যাগুলো আলোচনা করলাম সেটা যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে আমি যেরকম আপনাকে প্রথমে বলছি একই। আর এইখানে কি, যে 4-5-6 বছর 7 বছর একটা ইনস্টিটিউট দাঁড়াতে টাইম লাগে, হুম যে হুম আর বিশেষ হুম। করে আমাদের এই আমলাতান্ত্রিক প্রসেসে এটা আরো টাইম লাগবে। ওকে। হ্যাঁ, হুম আমরা এখন হুম নিমকোর মধ্যে করতেছি, আমাদের 3টা ঘর। হুম হুম তারপরে আমাদের ওরকম প্রচার নাই, যে ছেলেরা আসে তাদের আপনার তাদের ফিল্ম পড়ায় কোনো লাভ নাই হুম বেসিক্যালি। হুম হুম। কারণ ও বিভূতিভূষণের নামই পথের পাঁচালী লেখে, পথের পেঁচালি। তো এখন ধরেন যদি 20টা, আপনি 20টা ছেলে নেন, তার ভিতর দেখবেন যে 10টা হচ্ছে এই ক্যাটাগরি, হুম হুম 3টা 2টা ছেলে হয়তো ভালো। হুম 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 কিন্তু পুনা ফিল্ম ইনস্টিটিউটে সারা ইন্ডিয়া থেকে পরীক্ষা দিচ্ছে মাত্র 35টা 32টা ছেলে নিচ্ছে, হুম কিন্তু দে যে পরীক্ষা, 3টা পরীক্ষা দিতে হয়, তারপরে আপনার একটা ওরিয়েন্টেশন হয়, তারপরে কিনা আপনি ওইটার মধ্যে ঢুকতে পারবেন। ফলে হুম আহ, আপনার আপনার প্রসেস ইজ ভেরি সিরিয়াস আর কি। হুম ফলে হুম ভালো ছেলেটা আপনি নিতে পারতেছেন। হুম তো হুম। ভালো ছেলেকে না শিখায় অন্য কাউকে নিয়ে কিন্তু এটা হবেও না আসলে। আচ্ছা। মানে ইউ নিড হুম টু আন্ডারস্ট্যান্ড লট অফ আদার থিংস। সিনেমার ক্ষেত্রে এটা আরো ব্যাপক। হুম লিটারেচার, মিউজিক, পেইন্টিং, এগুলো আপনি না বুঝলে আসলে সিনেমা করা খুব ডিফিকাল্ট একটা জিনিস। হুম হুম। না কিন্তু তারপরেও এটাকে কিভাবে
একটু ঢেলে সাজানো যেতে পারে? আমরা শিক্ষকদের অভাব বোধহয় একটা বড় সংকট নিশ্চয়ই। আপনি বললেন যে না, ওই রকম। শিক্ষকদের অভাব একটা বড় জিনিস। শিক্ষকদের আসলে কি, কারো কোনো দায়িত্ব নাই ওইভাবে, এবং যার দায়িত্ব আছে সে আগের সিলেবাসটা, মুরাদ ভাই ওখানে ছিলেন 1 বছর, অনেক ভালো হয়েছিল। হুম হ্যাঁ, আমি এখন রেগুলার যাই, 2টা কোর্স করাই ওখানে, কিন্তু যেটা হয়েছে যে আপনি ইন্ডিভিজুয়ালি যতটুকু বুঝলেন ডিরেকশনটা পড়াই দিলেন। হুম হুম কিন্তু একটা ইউনিভার্সিটিতে যেরকম হয়, আপনি আলোচনা করে মডারেশন এইটা ওইটা, যেভাবে একটা এডুকেশন ইনস্টিটিউট হওয়া উচিত, হুম হুম হ্যাঁ, এক্সারসাইজ কি হবে, কিভাবে সাজানো হবে, এইগুলা কিছু নাই। একটা মোটামুটি ভালো বাজেট ওদের আছে, হুম সেটা ওরা স্টুডেন্টদের দিতেছে। হুম হ্যাঁ, হুম হুম এবং কোনো ইকুইপমেন্ট এখনো প্রকিউর করা হয় না, দুই একটা করা হচ্ছে, মানে ইট ইজ এ লং প্রসেস এভরিথিং। হুম 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 ডিরেক্টর কয়েকদিন পর পর আসে, কয়েকদিন পর পর চলে যায়, তারে বুঝাইতে বুঝাইতে আপনার আরো 1 বছর চলে যায়, যে ভাই হুম আসলে এটা কি, তারপরে সে দেখবেন বদলি হয়ে চলে গেছে। হুম হুম হ্যাঁ, ফলে নাথিং ওয়ার্কস হুম এন্ড ওরা আমাদের কথা শুনতেও চায় না, মনে করে হুম আমাদের উপর দায়িত্ব, আমরা যেমনে চালাই আর কি। হুম ফলে থিংস আর লিটল ডিফিকাল্ট আর কি। তার জন্য আমাদের একটা প্রথম থেকে কি দাবি ছিল জানেন, এইগুলা আসলে এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে দেওয়া হোক, যেমন আর্ট কলেজ, হুম হুম এরকম একটা আর্ট ইনস্টিটিউট হবে, স্বতন্ত্র ফিল্ম হুম ইনস্টিটিউট হবে। হুম হুম তাতে কিন্তু জিনিসটা অনেক বেটার ওয়ার্ক করতো। হ্যাঁ, আচ্ছা কিন্তু সেইটা ইনফরমেশন মিনিস্ট্রি কখনোই রাজি হয় না, কারণ ইন্ডিয়ানরা নাকি সবকিছু, পুরো ফিল্ম ইনস্টিটিউট আইএনবি মিনিস্ট্রির আন্ডারে, সত্যিকার ইনস্টিটিউটও আসলে ইনফরমেশনের আন্ডারে। তো সেই আদলে আর কি আমাদের করা। কিন্তু এইটা যদি আসলে এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে দেয়া যাইতো, হুম তাহলে অনেক ভালো হতো। এবং হুম প্রাইমারিলি আমার মনে হয় ফিল্ম সোসাইটি গুলোর এই ভয়েস তোলা উচিত, যে বাচ্চাদের এডুকেশনে হুম হুম অন্তত 7-8 পর্যায়ে সিনেমা নিয়ে লেখা দিতে হবে। আমার সিনেমার একটা গভীর ইন্টারেস্ট তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড বলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কি যেন একটা ছিল, ওইটা ইংরেজিতে একটা র্যাপিডিটরের মধ্যে একটা ছিল, হুম যে কেমনে করে জাহাজ ডুবে যায়, ঝড় ওঠে, টেবিল টপ মডেল হুম কেমনে করে সিনেমায় তৈরি করতে হয়। হুম তো ওইটা পড়ে কিন্তু আমার বিরাট একটা আগ্রহ সিনেমার প্রতি হয়েছিল, যে আরে হুম এরকম করে সিনেমা করে নাকি মানুষ। হুম 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 তো হ্যাঁ ওইরকম একটা পাঠ্যসূচির আন্ডারে আপনি যদি আনেন, হুম রেগুলার হুম যদি সিনেমাটা দেখানো যায় হুম স্কুলে, তাহলে হুম অন্যরকম। এখন কিন্তু সবকিছুই প্রজেকশন টজেকশন সব স্কুলে চলে আচ্ছা আসছে। না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আমি মনে করি। আসলে ওইভাবে আমাদের ভাবা হয়নি, এটা ভাবা দরকার একেবারে ছোটবেলা থেকেই। যদি আমি মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ, আমাদের, নইলে কিন্তু হ্যাঁ হবে হ্যাঁ, না, যে এটা চল কিন্তু হবে না যে যে নইলে। যে চলচ্চিত্র সংসদ আন্দোলন একটা বড় কাজ হওয়া উচিত এখন, আসলে চলচ্চিত্রের ভালো দর্শক কিছু তৈরি করা একদম হ্যাঁ, পরিকল্পিত ভাবে আর কি। এটা বড় কাজ হ্যাঁ, এখন হওয়া উচিত আর কি। তাদেরকে ট্রেন করা, তাদেরকে প্যাশন তৈরি করা, তাদের মনোযোগ ওদের মধ্যে কাজ করা। এবং চলচ্চিত্র সংসদের আরো একটা দাবি, মানে আমাদের বন্ধু বেলায়েত হোসেন মামুন একটা দেশব্যাপী একটা সংগঠন করেছে, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ, চলচ্চিত্র কেন্দ্র করার একটা দাবি দিচ্ছে। তাই আমাদের একটা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হওয়া উচিত, হ্যাঁ, কলকাতায় এইটার যেমন রূপরেখা নন্দন। তো আমাদের হ্যাঁ অনেক দিন হ্যাঁ, ধরেই তো আছে। এইটা হলেও কিন্তু অনেকটুকু পাল্টে যায় যে আমরা বছরে একটা ফেস্টিভ্যাল করি বা একটা অনুষ্ঠান করি। এটা হলে তো সংবৎসর সেখানে ফেস্টিভ্যাল, সেখানে কর্মশালা, সেখানে ফিল্ম মেকার আসবে, ছবি দেখানো হবে। তো ওইটাকে নিয়ে কেন জোরে সোরে একটা আপনারা আন্দোলন করছেন না না, সবাই মিলে? এইটা হ্যাঁ এই এইটা কিন্তু আমাদের অনেক দিনেরই দাবি, এবং এইটার রূপরেখা দেওয়া হয়েছে। এক এক মিনিস্টার এক এক সময় আসে, তখন তাদের সাথে বসা টসাও হয়। কিন্তু আসল যে জিনিসটা, এইটা আমি যেটা বলতে চাই, দেখেন, অনুদান হয়তো প্রপারলি হচ্ছে না, কিন্তু তারপরও দু একটা ছবি, ভালো ছবি কিন্তু অনুদান থেকেই হচ্ছে। হুম তারপরে ইনস্টিটিউট যাই বলেন, ফলে সরকারের আমাদের যেটা দেখতে হবে, আমি মনে করি গুড সিটিজেন হিসেবে আমাদের যেটা করা উচিত, যে সরকার যদি এই টাকাটা খরচ করে, তাহলে এর জন্য আমরা অপটিমাম একটা রেজাল্ট চাই, হুম আর কিচ্ছু লাগবে না। সেটাই। যে ফিল্ম ইনস্টিটিউটে যে টাকাই দেওয়া হচ্ছে, এইটা যেন প্রপারলি একটা ফিল্ম এডুকেশনের পেছনে খরচ হয়। এটা যেন আমলাদের গাড়ি, অমুক বাড়ি, অমুক থাকা, এইগুলা এসি অফিস, এইগুলা করতে করতেই আপনার বাজেটের অর্ধেক টাকা শেষ। আর সেকেন্ডলি আমি মনে করি যে এইটা আপনার কি বলবো, যে আপনি যেরকম বললেন যে ফিল্ম সোসাইটিকে এক জায়গায় করাটা খুব একটা ডিফিকাল্ট প্রপোজিশন, মানে টাস্ক হিসাবে অনেক কঠিন আর কি, নানা রকমের নানা মত, নানা ধারণা। কিন্তু এই জিনিসটা ইমিডিয়েটলি করা উচিত, যে স্কুল লেভেলে সিনেমাটাকে চালু করা। ফিল্ম সোসাইটি, দেখেন কত পত্রিকা আগে বেরোতো, এখন একটা পত্রিকা বেরোয় আপনি ফিল্ম সোসাইটি পাবেনই না। হ্যাঁ, ফলে আপনি কিভাবে এটা হবে?
আচ্ছা। খুব সম্প্রতি একটা উৎসব হয়ে গেল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং এটা বেশ দিন দিন বেশ প্রসারিত হচ্ছে। তো আমি জানি না এই উৎসবের সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততা আছে কিনা। এই ধরনের উৎসবগুলো কতটা প্রভাব রাখছে আমাদের সামগ্রিক চলচ্চিত্র সংস্কৃতিতে বা চলচ্চিত্র দর্শক নির্মাণে, বা এদের কোনো সীমাবদ্ধতা আপনার চোখে পড়ছে কিনা, সেগুলো উত্তরণ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে না, কিনা আপনার? রেইনবো ফেস্টিভ্যাল তো আমরা ধরেন আগে থেকেই জড়িত, কিন্তু ওরা একটা আলাদা অর্গানাইজেশন। আমার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক, মানে সম্পর্ক মানে কি যে ফেস্টিভ্যাল অর্গানাইজ করার সঙ্গে আমি জড়িত না। কিন্তু যখন আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা প্রথম এখানে করি, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা হচ্ছে শর্ট ফিল্ম এখানে দেখানো হয় না, ফিচার ফিল্ম সবাই দেখতে পারে সব জায়গায় যে। তো সেইটা একটা ব্যাপার। আর নানা ধরনের লোকরা আসবে পৃথিবীর প্রান্ত থেকে, তারা কি চিন্তা করতেছে, তাদের ভাবনাটা কি, এই যে এই বিশ্ববিখ্যাত সাথে মানুষের, আমাদের দেশের ফিল্ম মেকারদের একটা পরিচয় যাতে হয়। তো সেই জিনিসটা আসলে আমি মনে করি না যে ওই লেভেলে কাজ করতেছে আর। হ্যাঁ, যে আমাদের এখানে যে ফেস্টিভ্যাল হচ্ছে এটা যে খুব একটা বিরাট কাজের হচ্ছে তা না। আর দেখেন, একটা ফেস্টিভ্যাল করতে আমি বলি যেই করুক, এইটা আমরা ভারতের এই যে গোয়াতে যে ফেস্টিভ্যালে গেলাম, 100 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট, 100 কোটি ইন্ডিয়ান রুপি। তাহলে কত গেস্ট আসছে, কত আয়োজন, এবং কত সুচারুভাবে ওরা জিনিসটা করতেছে। আর আমাদের 20 লাখ টাকা তুলতে এখনো আমরা ফোরামের কাছে এক একজন 1 লাখ টাকা পায়, 1.5 লাখ টাকা পায় কেউ, মানে চাঁদা তুলে কোন রকম ফেস্টিভ্যালটা করতে হয়েছে। এই যে কুমার শানি আসলো, এই আসলো, কমল স্বরূপ, হ্যাঁ, ওটা তো ফেস্টিভ্যালটা ছবি টবি অনেক ভালো ছিল। কিন্তু ওয়েল, আমি মনে করি যে গভর্নমেন্টের একটা, দেখেন এখন তো মোটামুটি আমরা টাকা মোটামুটি আমাদের আছে এরকম তো না। ফলে সিনেমার পিছনে, আর্টের পিছনে, বইয়ের পিছনে আপনার একটা টাকা তো দিতে হবে, নয়তো এনলাইটমেন্ট কিভাবে সোসাইটির মধ্যে আসবে। হুম, হুম, আপনি এই যে মালয়েশিয়া আমি গেছিলাম, আমার দুঃখ হুম, লাগলো কি, ওদের কোনো গান নাই, ওদের কিছু নাই, আমি অবাক হয়ে গেলাম। হুম, তা আমাদের জাতি গরিব হইলেও তো গান একটা লোকে গাইতেছে একটা, এটা কিন্তু একটা হুম, অন্যরকম একটা ব্যাপার। ইউ হ্যাভ গট নিশ্চয়ই। এ কালচার, ইউ হ্যাভ হুম, গট এ হুম, আইডেন্টিটি, হুম, হুম, তো আর কয়েকদিন পর আমাদেরও এইটা হয়ে যাবে। হুম, হুম। না, না, খুব ফলে খুব এই উন্নয়ন দিয়ে আপনি কি করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি এইটার আসলে আহ, হুম। ইয়েটা না করবেন। না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে এটাই আমাদের মনে হয় সময়ের দাবি হওয়া উচিত। সবাই মিলে এই জায়গাটিকে আসলে ঠিক করা দরকার, তা নাহলে ওই আমাদের গতি বোধহয় ওদিকেই, সব জায়গাতেই তো অবক্ষয় দেখা হ্যাঁ, যাচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় আমাদের এই কথাবার্তার ভেতর থেকে হয়তো বা অনেকেই দেখছেন শুনছেন, কিছু একটা বোধোদয় ঘটবে, সবাই মিলে হয়তো বা এখানটা সংগঠিত হবে, এবং আমরা হয়তো এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে কাজ করতে পারবো। আমাদের আলোচনার পর্বটা কিন্তু মোটামুটি শেষ হয়ে আসছে, হ্যাঁ, আর ওকে, হ্যাঁ, গোটা দুয়েক প্রশ্ন আছে। এরপর আমরা আমাদের জুমে দু তিনজন মানুষ আছেন, তাদের কথা শুনবো। লাইভে কিছু মন্তব্য এসছে, সেগুলো আমি আপনার সামনে উপস্থিত করব। আমার এখনকার জিজ্ঞাসা একেবারে ব্যক্তিগত জিজ্ঞাসা, এখন কি নিয়ে ভাবছেন, কি ছবি করার কথা চিন্তা করছেন, বা সামগ্রিকভাবে বাংলাদেশের ছবি নিয়ে আপনার কি প্রত্যাশা, কি স্বপ্ন কাজ করছে? আমি মনে করি যে আসলে দেখেন, এই যে নেই নেই করেও আপনি এমন কিছু ছবি দেখবেন, এই যে টুসি পুনা থেকে পাস করছে, লেলিন ভাইয়ের মেয়ে, জানেন কিনা জানি না, হ্যাঁ, হ্যাঁ, টুসি। জানি। হ্যাঁ, হ্যাঁ, ও তার এত ছবি। সুন্দর সিনেমা একটা মিনা তৈরি করছে। মিনালাপ, হ্যাঁ, হ্যাঁ, ছবিটা সে। বিড়ালাপ, হুম, হ্যাঁ, হুম, আমি হুম, বললাম যে দেখেন যে কত সুন্দর একটা ছবি তৈরি করছে। ও তো হুম। বাংলাদেশি মেয়ে, ওরে তো আমি না, আগে ভাবতাম ও মনে হয় এরকম কাজ করতে পারবে না, না, আমি পুনায় ওর সাথে দেখা হয়েছে। ওইটাও তো পুনার স্নাতক ছবি, গ্রাজুয়েশন হ্যাঁ, ফিল্ম হ্যাঁ, সেটা। হ্যাঁ। স্নাতক ছবি, হুম, এবং হুম, ওর ওর ইউনিটে সবাই মেয়ে, ওরা চারজনই মেয়ে। হুম, হুম, ক্যামেরাম্যান, এডিটর, সাউন্ড রেকর্ডিস্ট, যে মেন চারজন থাকে। হুম, হুম, তো ওর ছবিটা অনেক ভালো লাগলো। এরকম আরো অনেক ছবি, যেটা যেমন ধরেন নিনার ছবি, তারপরে ওরা ওই পার্সোনাল ছবির আমি কথা বলতেছি, ওই ছবিগুলো, বা বুলবুলের আর্লি কয়েকটা ছবি। বা হ্যাঁ, এখন হুমায়রা বিলকিস নামে একটা মেয়ে বেশ হ্যাঁ, ওমায়রা বিলকিসের ইন্টারেস্টিং একটা ছবি ছবি করে। আমার ভাল লাগছে, পরেরটা আমার অত ভাল লাগে নাই। হুম, হুম, মানে এটা আমার ব্যক্তিগত কথা আমি হুম, বলতেছি। হুম, তো এরকম আই সি লট অফ ফিল্ম মেকার্স, যাদের মধ্যে কিন্তু আপনি একটা পোটেনশিয়াল দেখতে পারবেন, হ্যাঁ, যাদের সিনেমাটা আসলে একটা হুম, হুম, ভালো দিকে যাচ্ছে, তারা একটা চিন্তা করে সিনেমাটা বানায়, তারা দে ওয়ান্ট টু এক্সপ্রেস এন্ড সে সামথিং টু হুম, হুম, পিপল, ইউ নো। হুম, হুম, তো এইটা আমি বলবো যে একটা আশার দিক বটে। হুম, হুম, আর আমি মনে করি এইটা একটা কালচারের ব্যাপার, এইটা এইটা একটা চর্চা লাগে।
হুম, হুম, গান বলে না কেন বলে আমাদের 14 জেনারেশনে আমরা গান করতেছি, হুম, তার মানে এটা আমাদের রক্তের মধ্যে আছে। হুম, হুম, সো আর্ট ইজ সামথিং সোসাইটির মধ্যে এটা যত বেশি বিকশিত হবে, যত বেশি আপনি পড়বেন, ততই বেশি এটার এনলাইটমেন্টটা আসবে আর কি। ফলে হুম, আমি ওই লেভেলে হতাশ না, কারণ কে যে ভালো ছবি করবে আমরা আসলে জানি না। আপনি আমাকে চেনেন, ওকে চেনেন যে ও হয়তো ভালো সিনেমা বানাবে, কিন্তু সামডে উইল ফাইন্ড আউট যে সামওয়ান হুম, হুম, হ্যাজ কাম যে হ্যাঁ, হ্যাঁ, একদম অন্য ধরনের একটা হ্যাঁ, সিনেমা হ্যাঁ, তৈরি করছে। আমি অন্তত হ্যাঁ। সেইটা মনে করি। আচ্ছা, না আপনার নিজের কি কি সামনে কি কাজ বা কি পরিকল্পনা আছে অন্তত সিনেমা এটা পরিকল্পনা মানে কি, ছবি আমি বানানোই হতে ধরেন পারে, নট নেসেসারি লেখা হতে পারে, সাংগঠনিক কাজ হতে পারে, ওয়েল, চলচ্চিত্র কেন্দ্রিক কি কাজ নিয়ে ভাবছেন? হ্যাঁ, চলচ্চিত্রে এখন যেটা আমি বলি যে আমরা একটা ফিল্ম মেকিং কোর্স আর কি করাই, ওইটা আমার রেগুলারই হয়, কিন্তু ফোরাম থেকে যেটা হয় ওইটা একটু অন্য ধরনের হয়, কারণ ইয়াং ফিল্ম মেকাররা ছবি তৈরি করে। তা আমার ওইটা একটা আনন্দ লাগে যে ওদের আইডিয়া ওদের মতো করে ওরা তৈরি করে, একটা মেন্টর করা নিয়ে করা। তো ওই কাজটা চলতেই থাকে। আর স্ক্রিপ্ট ধরেন এক ধরনের আমি এবারও অনুদানের জন্য একটা জমা দিছি। আগেও আমি শাহিনীর গল্প থেকে একটা স্ক্রিপ্ট করছি, গল্পটা খুবই সুন্দর। কোন 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 ওই কোন গল্পটা শাহিন আক্তারের কোন আহ, গল্প? হুম, ওইটার শাহিনের গল্পটা হচ্ছে ইয়ে কি আমার মেকআপ বাক্স, মেকআপ মেকআপ বক্স, বাক্স। আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমার মনে হয় সেটাই হবে সম্ভবত, অত্যন্ত মেকআপ সিনেমাটিক একটা বক্স, গল্প আর কি। হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ। হুম, তো এখনো আমি অবশ্য শাইনের গল্প না, অন্য একটা গল্প জমা দিছি। হুম, তো ওই গল্পটা যদি হয় তাহলে হয়তো করব। ওইটা অলিউল্লাহর একটা গল্প থেকে আমি হুম, হুম, নিছি, হ্যাঁ, হুম, 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 চাঁদের অমাবস্যা। হুম। তো হোপফুলি যদি চাঁদের হয় আর অমাবস্যা কি। তো তার উপন্যাস, এই উপন্যাসটা কি চলচ্চিত্র হ্যাঁ, দিচ্ছেন? আচ্ছা, আচ্ছা, রাইট, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ওকে, ওকে, হুম, 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 আচ্ছা, তো ওই ওই উপন্যাসটা আমার অনেক দিন ধরে আচ্ছা, খুব প্রিয় একটা উপন্যাস। হ্যাঁ, আমার আচ্ছা। কাছে তো ডস্টভস্কি ক্রাইম এন্ড পানিশমেন্টের মতো লাগে এই হ্যাঁ, এটা উপন্যাসটা, তো মানে এরকম আমাদের একটা। চট্টগ্রামে আনোয়ার হোসেন পিন্টু অনেকদিন ধরে ভাবছে এটা নিয়ে ছবি করবে, ছবি করবে, সেতালি না, খবরটা ওইটা আমি পারমিশন জানেন। নিয়ে নিছি ওদের কাছ হ্যাঁ, থেকে, যাদের হ্যাঁ, আর কি হ্যাঁ, ওর মেয়েরা, ছেলে আর মেয়ে আসে তো প্রায় দেশে আর কি। হ্যাঁ, 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 তাই না? হ্যাঁ, 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 ওরা আচ্ছা। আমাদের বন্ধু হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, তাদের বাড়ি নিয়েও তো অনেক সমস্যা হচ্ছে, তার বাবার হ্যাঁ, মার হ্যাঁ, বাড়িটা নিয়ে। ওদের বাড়ি আর আচ্ছা, কি তো এই দখলমুক্ত। ব্যাপারে সিদ্ধান্ত কবে হবে? কবে নাগাদ জানা যাবে যে এটা ছেলে কি? সেইটা আমি জানি না, এখন ওদের টাইম, আগে একটা টাইম দেয়, বুঝেন না, হুম, মিনিস্ট্রির হুম। ব্যাপারটা একটু আচ্ছা, ডাইসি আর তবে কি, তো আমরা বুঝলেন। আশাবাদী যে এটা নিশ্চয়ই পাবে, এবং পেলে তো আপনি আহ, হোপফুলি হলে তো নিশ্চয়ই। এটা বাকি আরো তো বাজেট লাগবে নিশ্চয়ই, সেটা অন্য হ্যাঁ, জায়গা থেকে জোগাড়ের চেষ্টা করবেন অবশ্যই এখন। সেইটা একটা হ্যাঁ, টাকা হলে আর একটা টাকা হয়ে যায় হ্যাঁ, আর কি আর একদিনে। অনুদানের টাকাও তো বেড়েছে এখন, না 75 লক্ষ হ্যাঁ, করেছে অনুদানের বোধহয়, না? টাকাও বাড়ছে, কিন্তু হুম, ওরা হুম, 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 স্ক্রিপ্টের উপরে দেয়, সেটাও এক ধরনের মানে প্রপার না। হুম, হুম, তারপরে আর কি হুম, ওদের টাকাটা হলে যে কোনো হুম, লেভেলে আর একটা প্রডিউসার খুঁজে পেতে আপনার খুঁজে পাওয়া সুবিধা। যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা শেষ করব, তবে আলোচনার পর্বটা এখানেই শেষ। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে আপনার জি, একটা জি। ক্লোজিং রিমার্ক, উপসংহার বক্তব্যের জন্য। ওকে। এখন আমি আমাদের জুমে তিনজনকে আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের খুব প্রবীণ চলচ্চিত্র বোদ্ধা এবং চলচ্চিত্র কর্মী বিধান বড়ুয়া আছেন। বিধান দা চট্টগ্রাম চলচ্চিত্র সংসদের দীর্ঘদিন সভাপতি আচ্ছা, ছিলেন, আচ্ছা, আচ্ছা। উনি স্থপতি। তো বিধান দা, আপনি কি কিছু বলবেন? আপনি শুরু করেন আপনার মুক্ত আলোচনা পর্ব। আপনার মাইক্রোফোনটা একটু যদি অন করতেন, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে, মাইকটা। হ্যাঁ। আচ্ছা, আমি আসলে ওই বক্তা মাইক্রোফোনটা আমি ভালো শুনতে পাচ্ছিলাম না। হুম, হুম। আমি এটা বারবার ইন্ডিকেট, আপনার মাইক্রোফোনটা ওতে কাছে নিতে হবে। না, যাই আমরা হোক, তো, আমারটা। না, না, আমরা সবাই শুনতে পাচ্ছি, সবাই খুব ভালো শুনতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, খুবই কোন না আমি চমৎকার শুনতে পাচ্ছি না, পাচ্ছি। আমার এখানে বোধহয় ট্রাভেল আছে। তাহলে হ্যাঁ, আপনার ওনার আপনার ওখানে ওখানে ট্রাভেল সমস্যা আছে আছে। তাহলে হ্যাঁ, বোধহয়। হুম, হুম। ট্রাভেল আছে। আচ্ছা, হ্যাঁ, হতে পারে। যাই হোক, হ্যাঁ, এই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে সময় দিচ্ছেন আমাদের। সরাসরি আমি একটা প্রশ্ন জানতে চাই। জি, এই সমসাময়িক সময়ে বাংলাদেশে এই জি, যে পরিবেশ দেখতেছেন জি। রিগার্ডিং মেকিং মুভিজ এন্ড এটসেট্রা, হ্যাঁ। আচ্ছা আপনার কাছে মনে হয় কোনটা, যে এখানে কি প্রযোজকের অভাব না প্রতিভার অভাব, কোনটা বেশি মনে হয় বা কোনটা বেশি প্রয়োজন? হ্যাঁ, এখন প্রযোজক মানে যার কাছে টাকা আছে। তা আমাদের সোসাইটিতে যার কাছে টাকা আছে সেইটা দিয়ে লাভই করতে চায়, এটা একটা সাধারণ ব্যাপার আর কি। তো তাদের অভাব নেই, অনেকের কাছেই টাকা আছে, কিন্তু তারা আসলে কোন জায়গাটায় টাকা দেবে সেইটা একটা ব্যাপার।
ফলে এমন একটা ছবির জন্য যে টাকা দেবে যে ছবিটা হয়তো আমরা দেখতে চাই না বা করতে চাই না। আর অবশ্যই প্রতিভারও অভাব আছে, এটা তো বটেই, তাই না? প্রতিভাবান, কিন্তু আমি বলবো যে সুযোগের সঙ্গে প্রতিভার একটা সম্পর্ক আছে। ইরানের সিনেমায় দেখেন যে এতগুলো লোক কি জন্য সিনেমা তৈরি করতে পারছে, কারণ গভর্নমেন্ট এত টাকা দিচ্ছে। একটা ওদের দেশে আমি একবার দেখলাম 1400-1500 ছবি এক বছরে তৈরি হয়, ছোট বড় মিলে। Amazing. আপনি ভাবতে পারেন বাবা জান না, বাবা জান অ্যামাউন্ট অফ হ্যাঁ। ফিল্ম। মাই গড। তো এইটা থেকে 100টা 50টা ছবি ভালো হবেই। হুম 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 হ্যাঁ, হুম তারপরে ইনস্টিটিউট ওরকম আছে, ওরকম ল্যাব আছে। ফলে এটা একটা সামগ্রিক ব্যাপার। প্রতিভাটা ঠিক অন্য ক্ষেত্রে যেভাবে বলা যাবে ওরকম ভাবে ঠিক বলা যায় না। লিটারেচার, কবি আমাদের দেশে অনেক ভালো কবি আছে, কিন্তু ওরকম ফিল্ম মেকার তো নাই। রাইটার আছে কিন্তু ফিল্ম মেকার তো কম। আমি বলবো সেই অর্থে প্রতিভা তো কমই। হুম। আচ্ছা, বিধানদা আর কিছু বলবেন? না না, থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি সূত্রপাত করলেন। মিশুককে আমি কিছু বলতে অনুরোধ করব। বিধানদা প্রবীণ, মিশুক তরুণ, একদম এই প্রজন্মের একজন চারু চারু শিল্পী এবং বাট চলচ্চিত্র আচ্ছা বোদ্ধা, আচ্ছা। ছবি দেখে অনেক। তো মিশুক কিছু বলো। আলম ভাই, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শোনা যাচ্ছে। ভিডিওটা অফ রাখলাম, মনে হচ্ছে হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা দেখা ঠিক যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। না, শুনলাম এতক্ষণ অনেকক্ষণ ধরে। তবে সিনেমাটা দেখা থাকলে হয়তো সিনেমা নিয়ে কিছু প্রশ্ন করতে পারতাম। তবে সামগ্রিক চলচ্চিত্র নিয়ে যা উনি বললেন, মোটামুটি আমিও একমত তার সাথে। তবে তার কাছে যেটা জিজ্ঞাসা, যে এখন তো প্রতিষ্ঠান আছে এবং পড়াচ্ছেন, এবং যে সমস্যাগুলোর কথা উনি বললেন, যে হচ্ছে সুষ্ঠু ব্যবস্থা নেই, যেটা প্রতিষ্ঠান থাকা অবস্থাতেও, এটা কি শুধুমাত্র মন্ত্রণালয় পরিবর্তন করলেই কি খানিকটা এটার সুফল পাওয়া যাবে কি? এই ধরনের একটা জিজ্ঞাসা আমার আছে আর কি। মানে শুধু মানে কি মন্ত্রণালয়টা যদি আমরা চেঞ্জ হয় কোনোভাবে, তাহলে কি একটা মানে একটু পজিটিভ একটা জিনিস পাওয়া যেতে পারে? সেটা ঠিক আমি আসলে মিন করি নাই যে চেঞ্জ করা। আমি যেটা বলতেছি যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি একটা সাহিত্য শাসন আছে, ইনস্টিটিউটের রুল আছে, ইনস্টিটিউট যারা চালায় তারাই এটাকে ঠিক করে, পরীক্ষার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, ফলে আচ্ছা একটা আচ্ছা। একটা ইনস্টিটিউটের যে জিনিসগুলো থাকে সেই জিনিসটা অনেক ভালোভাবে কাজ করতে পারে। যেমন আর্ট কলেজের ক্ষেত্রে একটা ডিন আছে, প্রফেসর আছে, এই আছে ওই আছে। কিন্তু আমাদের এই ইনস্টিটিউট গুলো এরকম ভাবে কোনো হায়ারার্কি সিস্টেম এটা ডেভেলপ করতে হবে। তার জন্য আমি বলছি যে এটা টাইম লাগবে, তাই না? তো এইটা ডেভেলপ করাও একটু কঠিন ব্যাপার। পুনাতে তো হয়েছে, ডেভেলপ করছে, না তাই না, না? তারা যে যুক্তি দেয় যে তথ্য মন্ত্রণালয় যে কলকাতায় পুনায় তো ওই মন্ত্রণালয়ের আন্ডারে আছে, তো আমার মনে হয় মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ে যে মানুষগুলো আছে যাদের হ্যাঁ আমলা হ্যাঁ, বা সেটাই। তাদের যে যোগ্যতা, তাদের যে মানসিক উৎকর্ষ বা উচ্চতা, সেটা তারা বোঝে বলেই হয়তো বা না, সমস্যা হচ্ছে না। আমি হ্যাঁ, আমি মনে করি না যে এই লোকই হয়তো এডুকেশন মিনিস্ট্রিতে আবার যাবে। হুম কিন্তু আমি বলতেছি কি যে ওইটার এমন একটা সিস্টেম আছে যে হুম যেটার ভিতর দিয়ে আপনার যেতে হবে। না, যে এটা ডিন সিলেকশন কারা করবে? টিচাররা করবে, তাই না? হুম কে এইখানে যাবে? কারিকুলামটা কে করবে? টিচাররা করবে। ওইখানে ওইখানে বাধা আছে। ওইখানে হ্যাঁ, যে কোনো লোক এসে বলতে পারবে না এটা হবে না। না, শুধু তো এটা না, আমি তো মনে করি না, সামগ্রিকভাবে চলচ্চিত্রই আসলে সামগ্রিক সেটাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আসা উচিত। আর হ্যাঁ কতদিন হ্যাঁ, তথ্য মন্ত্রণালয় আমিও থাকবে তাই এটা? মনে হ্যাঁ, করি, আমিও তাই না? তাই মনে করি। এটা নিয়ে আসলে জোরালো ভাবেই আমি মনে করি মুভ করা উচিত। হ্যাঁ, একটা এটা একটা এইটা একটা বৈপরীত্য তৈরি করছে কিন্তু তা তো আসলে বটে। জিনিসটা আর কি। হ্যাঁ, এবং যে কারণে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে রাখা, সেটার জন্য তো সেন্সর বোর্ড বা একটা কমিটি বা কত হতেই পারে, কিছু আছে। কত ভাবেই সেটা করা যেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে আরো একজন আছেন, মাহিয়া আবরার। তিনি যদি কিছু বলেন, তিনি শাহিন আক্তারের গল্পের বেশ অনুরাগী। আমার মনে হয় শুনে সে খুশি হবে যে আপনি শাহিন আক্তারের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন। মাহিয়া, কিছু যদি বলতে চান। না, আমার বলার বেশি কিছু নেই, কিন্তু আলোচনা ভালো লাগছে। আশাবাদী হতে চাই যে ভবিষ্যতে হয়তো আমাদের চলচ্চিত্র ভালো কিছু হবে আরকি। কিন্তু আমি জানি না কবে সেটা দেখতে পাবো আরকি। খুবই হতাশ হয়ে যাই মাঝে, মাঝে আমাদের দেশের সিনেমার অবস্থা দেখে আরকি। আশেপাশের দেশে যে যত ছবি হচ্ছে, আমরা তো ওদের একেবারে মানে বাজে ছবিও দেখে ভাল লাগে। মানে অভিনয় আছে, গল্প আছে।
আর আমাদের জানি না কবে হবে, সেই আশায় বসে আছি। আপনারা চেষ্টা করলে হয়তো হবে ভবিষ্যতে। শুভকামনা রইল আপনাদের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় না এটার পাল্টা অঞ্জনি হ্যাঁ, কিছু কোনো উত্তর আছে আছে আর আছে কি। বলে আর কি। আমি একটা প্রশ্ন করি, আচ্ছা, জি, নিশ্চয়ই, জি, হ্যাঁ, জি। অবশ্যই, হ্যাঁ। একটা একটু জানতে চাই। হুম। আচ্ছা, ছবি করার আগে মানে ক্যামেরা বিফোর দ্য ডাইরেক্টর সেস রাইট। অ্যাকশন, হ্যাঁ, ক্যামেরা এটসেট্রা, এগুলো জি, বলার আগ পর্যন্ত মুহূর্তটা হচ্ছে চিত্রনাট্য, তাই না? জি। তো চিত্রনাট্যটা দেখার পরে কি বলা যায় না যে ছবিটা মানে দৌড় কতটুকু হবে? না, এইটা কখনো কখনো বলা যায়, কখনো কখনো বলা যায় না। এটা আন্দ্রে তার্কোস্কি একজন ফিল্ম মেকার আছেন, উনি খুব সুন্দর বলছেন। বলছে যে আই হ্যাভ সিন যে ব্যাড স্ক্রিপ্ট মেড এ গুড ফিল্ম, অ্যান্ড এ গুড ফিল্ম এ গুড স্ক্রিপ্ট বিকাম এ ব্যাড ফিল্ম। মানে বলছে যে ভালো স্ক্রিপ্ট থেকে অনেক খারাপ সিনেমা আমি হইতে দেখছি, অনেক খারাপ স্ক্রিপ্ট থেকে অনেক ভালো সিনেমা হইতে দেখছি। আচ্ছা। না, ফলে এগুলো তো ব্যতিক্রমী, মানে সাধারণভাবে ওটা হচ্ছে ব্যতিক্রমী কথা। হ্যাঁ, সাধারণভাবে তো ইটস লাইক নোটেশন, যে মানে আমি এইভাবে দেখি জিনিসটা। রবীন্দ্রনাথের গানের তো নোটেশন একটা আছে, তাই না, সুর আছে, কিন্তু তারপরে দেবব্রত বিশ্বাস গাইলে একরকম, আর আমি গাইলে আর এক রকমের। না, সেটা তো সেরকম হওয়াই উচিত, স্ক্রিপ্ট ইজ সেটা তো লাইক দ্যাট, সেরকম হওয়াই উচিত, তাই না? উল্টা উল্টা হয় কেন? ডিপেন্ডস কিন্তু হাউ ইউ ইউজ। না, কেন না, বিধান এটা বলছেন আমি জানি, কেন আমাদের দেশে আমরা দেখি যে আসলে গল্পটাই সবসময় বেশ খুব দুর্বল হয় এবং সেটার উপস্থাপনাটাও ততই দুর্বল হয়, এবং আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে হয়তো চিত্রনাট্যেই সেই গলতগুলো ছিল, আমরা না, না, চিত্রনাট্য লিখতে পারি না। এই মানে ব্যাপারে কি বলেন অঞ্জন? হ্যাঁ, এইটাই না, বোধহয় বিধান। এইটুকু মানে ওই পজিশনে গেলে তো আমরা টাকাটা নষ্ট করা থেকে বাঁচাতে পারি। নিশ্চয়ই, ও দিস ইজ নিশ্চয়ই। ডুইং নাথিং, সো ফরগেট অ্যাবাউট ইট। এখন যখন মানে আমরা ব্যাপারটা হচ্ছে ক্যাটাগরিক্যালি জিনিসটা দেখি, তখন আপনি সিম্পল দেখবেন যে আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ভালো স্ক্রিপ্ট রাইটার নাই। হ্যাঁ, সেই একদম সত্যি, এটা হ্যাঁ, খুব সেটা বিরল ঘটনা। এবং এইটার স্ক্রিপ্ট রাইটার নেই শুধু না, যারা স্ক্রিপ্ট রাইটার ভালো বলে দাবি করে, তারা আসলে স্ক্রিপ্টের নামে গল্পটাই লেখে। বুঝছেন, কয়েকটা সিকোয়েন্স করে একটা গল্প লিখে দিল, এবং সেইখানে মূল জিনিস যেটা থাকে সেটা হলো সংলাপ। এর সংলাপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মূলত সংলাপ। ফলে কি, যে চিত্রনাট্যের যে আসল কাজটা, এইটাই ওইখানে মিসিং। যে আমরা বলি ভিজুয়ালাইজেশন, সাউন্ড, তাই না, এই যে একটা জিনিস, হ্যাঁ, ডিটেইল। তো এই জিনিসটা ইজ টোটালি মিসিং। রানু ঘরে ঢুকলো, ডায়লগ শুরু হয়ে গেল, রানু ঘর থেকে বেরিয়ে গেল, ডায়লগ শেষ। এখন ডিরেক্টর কি করবে, কি শুট করবে সে? দেয়ার ইজ নো ভিজুয়ালাইজেশন, নো সিন। ফলে এরকম রাইটার নাই তো ভিজুয়ালি লেখার, সবাই গল্প লেখে, নাটক লেখে। চিত্রনাট্য লেখা নিয়ে আপনারা কোনো প্রতিযোগিতা করতে পারেন না ইয়ারলি? ওই যে সরকার করে তো, শর্ট ফিল্মে 10টা সিনেমা দেয়, ফিচার ফিল্মে 5টা 7টা সিনেমা দেয়। তো এইটা তো এক ধরনের প্রতিযোগিতাই আমি বলবো। হ্যাঁ, ওইগুলো আমাদের দেখতে হয়, এবং সেইটা দেখেই এই অভিজ্ঞতা আমার হয়েছে যে সবাই টেলিভিশনের স্ক্রিপ্ট লেখে, হ্যাঁ, কোনো মানে দৃশ্য বর্ণনা নাই আর কি, নো ভিজুয়াল। আচ্ছা, আমাদের লাইভে অল্প কিছু মন্তব্য এসেছে, কিন্তু দুটো মন্তব্য আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই। আশা করি একটু সরাসরি ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। উনি কিছু স্পেসিফিক মন্তব্যই চাইছেন। সৈয়দ কামরুল হাসান, একজন গল্পকার, বাংলাদেশে বেশ ভালো একজন শক্তিমান গল্পকার, কথা সাহিত্যিক, উনি বলেছেন যে জহির রায়হানের জীবন থেকে নেয়া সম্পর্কে মন্তব্য শুনতে চাইছেন আপনারা, এবং বর্তমানের অজ্ঞাতনামা, আয়নাবাজি ও জালালের গল্প সম্পর্কে খুব সংক্ষিপ্ত মন্তব্য। একটি মন্তব্য উনি শুনতে চাইছেন, প্লিজ। আমি মনে হলো যে আপনি এই পর্যন্ত মোটামুটি স্পষ্টভাষী একটা পরিচয় তুলে ধরেছেন, খোলাখুলি কথা বলেছেন। সম্পর্কে বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, প্রথমত আমাকে ক্ষমা করবেন আপনারা যদি মনে করেন যে জহির রায়হান সম্পর্কে আমি কোন রকম খারাপ কথা বলছি, কিন্তু আমি বলছি দ্যাট ইজ এ ন্যাশনালিস্টিক ফিল্ম। একটা জাতীয়তাবাদী সিনেমা আপনি একটা অ্যালিগরি দিয়ে
তৈরি করছেন। ফলে ইফ ইউ সে ইট ইজ ওয়েল, খুবই গুরুত্বপূর্ণ সিনেমা পলিটিক্যাল ভাবে, কিন্তু আমি বলছি যেখানে পথের পাঁচালী বা নাগরিকের মতো সিনেমা তৈরি হয়ে গেছে, সেইখানে এই সিনেমাটার যে সিনেমাটিক এক্সপ্রেশন, সেইটা আমার কাছে অভাব বোধ করছি আমি এইটা। আর অজ্ঞাতনামা আসলে আমি অল্প একটু দেখছি, বেশিরভাগ সিনেমাই আমার দেখা হয় না, কিন্তু আর দুটো সিনেমার নাম কি বললো? আয়নাবাজি ও জালালের গল্প। আচ্ছা, আয়নাবাজি আমি দেখছি, আর জালালের গল্পটা খানিকটা দেখছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইট ইজ টু আর ভেরি ড্রামাটিক ফিল্ম। ড্রামাটিক ফিল্ম মানে নাটকীয়তায় ভরপুর আর কি, কাহিনীটা তৈরি হয়েছে নাটক কেন্দ্রিক আর কি। তো অলওয়েজ আমি মনে করি সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে মাজা যেটা বলছে যে ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক, ইউ নো। যখন নিউ রিয়েলিজম ইটালিতে প্রথম হয়েছে, যে ডিসিকা, তারপরে ফেলিনি এন্ড অল দিস, ভিসকন্তি এরা যখন সিনেমা তৈরি করছে, তখন আসল জিনিস কিন্তু একটা রিয়েলিস্টিক সিনেমা তৈরি করতে চাইছে, যে ডে লাইটে শুটিং হবে, রিয়েল অ্যাক্টর অ্যাক্ট্রেস শুটিং করবে। ফলে সিনেমা কিন্তু ইরানি সিনেমা আমাদের এত ভালো লাগে কি জন্য? দ্যাট বিকজ ইট ইজ নট ড্রামাটিক ফিল্ম, ইট ইজ ইউ নো রিয়েলিস্টিক ফিল্ম, কিরোস্তামির সিনেমা স্পেশালি। ফলে সেই জিনিসটার অভাব ওই দুইটা সিনেমার মধ্যেই আমি অনুভব করছি আর কি। হ্যাঁ, যে চারটা সিনেমা বললেন, এই চারটা সিনেমার ভিতরেই এটার অভাব আমি বোধ করি আর কি। ফলে এই চারটা সিনেমা একটাও আমার এইভাবে প্রিয় সিনেমা না। আচ্ছা, আর ও শেষে আরেকটা মন্তব্য জুড়ে দিয়েছে যে চাঁদের অমাবস্যা নিয়ে একটা ভালো ছবি দেখার আশায় আগাম অভিনন্দন। এটা আমাদের সবারই প্রত্যাশা, চাঁদের অমাবস্যার ছবি হবে, এটা আমাদের জন্য একটা ড্রিম কাম ট্রু একেবারে আর কি। আমরা তার আশায় বুক বেঁধে আছি। হয় সেটা হচ্ছে কি, আমি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পটা পড়ার পরেও দেখলাম, করার পরেও দেখলাম, বা পথের পাঁচালীর ক্ষেত্রেও আর্লি আপনি অনেক আলোচনা শুনবেন, যে ইভেন কমল কুমার মজুমদার নাকি বলছিল যে এই যে দুর্গারে দেখলাম, এইটা আসলে আমার মানে আমি যেটা ইমাজিন করছি একটা গল্প পড়ে, সেই দুর্গার সাথে এটা কোনো মিলে না। হ্যাঁ, আমাদের কাছে তো একদম আইকন। তো হয় কি, যে পাঠকের একটা লিটারেচারের তো এটা একটা গ্রেট ব্যাপার, যে ইউ ক্রিয়েট এ ইমাজিনারি ওয়ার্ল্ড, যেটা প্রত্যেকে, তারকুসকি বলছে না যে এ সিঙ্গেল বুক রিড বাই 1000 পিপল বিকাম 1000 বুক। তো এইটা বইয়ের ক্ষেত্রে হয়, কিন্তু সিনেমা ইজ অফ ফিক্সেশন, যা আপনি দেখতেছেন সবাই একই জিনিস দেখতেছে। তো তার জন্য সিনেমার সঙ্গে লিটারেচারের একটা অন্য লেভেলের ডিফারেন্স আছে, যেটা পাঠকরা আসলে কখনোই কনসিডার করতে চায় না। হ্যাঁ, যে আমি এই গল্পটা বলছি এরকম হবে জিনিসটা। সো দ্যাট ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ, এন্ড ইউ নো ইউ অলওয়েজ। এটা নিয়ে তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর পর তো এই যে অশোক রুদ্র, যিনি একজন অর্থনীতিবিদ, তার সঙ্গে তো রীতিমতো তার তর্ক বিতর্ক একদম টানা, উনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না এটা বিভূতিভূষণের পথের পাঁচালী আমরা পাইনি সেখানে। কিন্তু সত্যি বলছেন, আমি তো বিভূতিভূষণের পথের পাঁচালী করতে চাইনি আমি আর কি সেই। এবং এক পর্যায়ে বলেই গেছে যে রুদ্র মহাশয় মানে আবার খেপেছেন, এক পর্যায়ে ধৈর্যচ্যুত হয়ে গিয়েছিল আর কি। তো এই বিরোধটা তো আছে আসলে, এইটাও আমাদেরকে একটু বুঝতে হবে এবং বোঝাতেও হবে আসলে, দুইটা দুই মাধ্যম, হ্যাঁ ওইভাবে বিবেচনা করা হচ্ছে। আচ্ছা, আরেকটা মন্তব্য এসছে লন্ডন থেকে আমাদের একজন চিত্রকর বন্ধু, আপনি তাকে চিনেও থাকতে পারেন, চন্দন শফিকুল কবির। ও এক ধরনের ফাইবার নিয়ে, তন্তু নিয়ে, তাঁত নিয়ে কাজ করে এবং খুবই নিরীক্ষাক্রমে কাজ করে এবং খুবই একজন, হ্যাঁ, এবং খুব নিবেদিত প্রাণ এবং খুব দায়বদ্ধ একজন শিল্পী, আমার খুব প্রিয় শিল্পী আর কি, চন্দন শফিকুল কবির। ও লিখেছে যে কেন এখনো ভালো দর্শক তৈরির খরায় ভুগছে বাংলাদেশের সিনেমা, ভালো দর্শক তৈরি করার সহজ সম্ভব প্রক্রিয়া কি হতে পারে, নাকি এসব ভালোর প্রত্যাশা সব কথার কথাই থাকবে? মানে আমরা তো সবসময় বলি যে ভালো ভালো হবে হবে, এই কথা কথায় থেকে যাবে, নাকি আসলে কোনো প্রক্রিয়া আছে সহজ, বা কেন হচ্ছে না? 50 বছর হয়ে গেল স্বাধীনতার পরে, যদি আগে থেকে ধরে তো 60 বছর হয়ে যাওয়ার কথা, এখনো দর্শকেতেই কেন এই খরাটা থাকবে ভালো ছবি? একটু যদি আপনি খোলামেলা ভাবে এ বিষয়ে আলোকপাত করতেন। এইটা আমি মনে করি যে আসলে দেখেন, ভালো ধারণাটা এক একজনের কাছে এক এক রকমের। কেউ মন পুরারে ভালো সিনেমা বলতেছে কারণ এটার মধ্যে কোনো অশ্লীল জিনিস নাই, আমরা যেটা টেলিভিশনে, যেটা ইন্ডাস্ট্রি সিনেমার মধ্যে দেখি। হ্যাঁ, কেউ বলতেছে আয়নাবাজি তার কাছে ভালো লাগে, কেউ বলতেছে অমুক সিনেমা, সরোয়ারের সিনেমা ভালো লাগে, বলতেছে না। তো ভালোর তো এইভাবে কোনো মেজর তৈরি করা সম্ভব না।
কিন্তু আমি মনে করি এইটা আসলে প্রসেস, এইটা একবারে হবে না। তার জন্য আমি প্রথম থেকেই বলছিলাম যে আমাদের স্কুল লেভেলে এখন এটা চালু করা উচিত, যে সিনেমা একটা পাঠ্য হিসাবে, সিনেমা রেগুলার দেখা হিসাবে। শুধু সিনেমা দেখলে হবে না, আপনি লিটারেচার পড়তে হবে। আপনার তো কে কয়জন বই পড়ে আপনি যদি দেখেন, সিনেমা দেখা তো বটেই। হ্যাঁ, আর সিনেমা দেখতে তো পয়সা লাগে, সিনেমার একটা খরচ করতে হয় না? আপনি সে অ্যাপসে দেখেন আর সিনেমা হলে গিয়ে দেখেন। ফলে এইটা একটা সমস্যা বটে আমি মনে করি। কিন্তু আমি মনে করি যে যতই আপনি বলেন এইগুলা কথার কথা, কিন্তু তারপরেও তো এইটা না থাকলে তো আমরা চলতে পারবো না। ফলে আমাদের সবসময় সামনের দিকে তাকাইতে হবে, কিছু না কিছু একটা ভাবতে হবে, তার ভিতরেই তো কাজগুলো হচ্ছে। ফলে আমার মনে হয় যে এটা নিয়ে হতাশার কিছু নাই, কিন্তু ইট ইজ এ প্রসেস। হ্যাঁ, ওয়ান ডে ইট উইল কাম। আচ্ছা, আমরা একেবারে শেষ মন্তব্যে চলে যাব। তবে তার আগে আমি আরো একবার একটা কল করছি, এখানে জুমে যারা আছেন, বিধান দা বা মিশু, কেউ যদি কিছু যদি শেষ কোনো প্রশ্ন বা মন্তব্য বা জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন এখন। আমি মনে করি কি অঞ্জন বাবু, জি আমি মনে করি কি সাহিত্য পড়া এবং ভালো ছবি দেখা এই দুটার মানে সরাসরি আনুপাতিক। জি কেমন? জি আর সাহিত্য পড়াটা মানে জেনারেট করবে আর কি, ইমপ্লান্টিং হবে প্রাইমারি এডুকেশন থেকে একেবারে। সেটাই। সেটাই হচ্ছে মূল। কেমন? কারণ ওই সাহিত্য তো সমাজ, কিন্তু সেইগুলো তো একটা লেভেলে পড়ানো হয়। আমরা ছোটবেলায় থেকে তো রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এগুলো পড়তে পড়তেই তো, আমি জানি না এখনকার কারিকুলাম গুলো কি স্কুলের জন্য লিটারেচারের, কিন্তু উই ইউজ টু রিড লট অফ রাইটিংস বাই গ্রেট রাইটার। শরৎচন্দ্র, আমাদের ইন্টারেস্ট তো আসলে পাঠ্য বই থেকে হয়েছে। যাই হোক, আমার জন্য, আমার মনে হয় তাই না? আমরা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রানিং আউট নিশ্চয়ই। অফ টাইম। না টাইম আছে আমাদের, হ্যাঁ, না সেটা তো বটেই, হ্যাঁ। আর শুধু তাই না, আমাদের শিক্ষকরা যারা ছিলেন তারাও উদ্বুদ্ধ হ্যাঁ, করাতেন আমাদের, তারাও হ্যাঁ, কত গল্প পড়তেন করতেন বাবা। ক্লাসে এসে, নিজে নিজে পড়াতেন, বইয়ের নাম দিতেন, হাতে বই Yes. তুলে দিতেন আর কি, তাই না? এই ব্যাপারটাও চলে গেছে। একসময় বাম আন্দোলনে আমাদের পাড়ার কিছু বড় ভাইরা থাকতেন, নিশ্চয়ই, তারাও হ্যাঁ। সবসময় দুনিয়া কাঁপানো 10 দিন বা দেবী লাল প্রসাদের বই সব দিত। যে হ্যাঁ। গল্পের শেষ নেই, তবু তো মানে বইয়ের একটা হ্যাঁ, চর্চা, সেটাই। হাতে বই দেওয়া, হ্যাঁ, এই ব্যাপারটা বাচ্চারা যখন বুঝতে পারতো যে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি একটা থেকে সে হ্যাঁ। আরেকটা সে যেত আর কি, ওই জিনিসটাই আসলে পুরোপুরি এখন হারিয়ে গেছে আর কি। যাই হোক, আমরা আশায় থাকবো, চন্দন যতই বলুক যে কথার কথাই থাকবে, কিন্তু আশা তো আমাদের দেখতেই হবে আর কি। সেটাই। তা আমাদের শেষ পর্যায়ে এসছে, আমরা একটা ক্লোজিং রিমার্ক, এটা উপসংহার মন্তব্য চাইছি। তবে তার ভিত্তিটা আপনি আপনার যে তরুণ ছাত্র ছাত্রী যাদেরকে পড়াচ্ছেন, বা যে তরুণ ফিল্ম মেকার বা চলচ্চিত্র কর্মী যাদের সঙ্গে আপনার ওঠা বসা হচ্ছে, তাদেরকে লক্ষ্য করে যদি একটা, আমি উপদেশ বলবো না, পরামর্শ, কিছু একটা দিক নির্দেশনা যদি আপনি দিতে পারেন না, তার মাধ্যমে। এইটা আমি সবসময় বলতেই থাকি। তো সেইটা হচ্ছে যে দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত একটা ব্যাপারে আগ্রহী না হবেন, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এটা আপনাকে করে দিতে পারবে না। টিচার, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিরাট গল্প আছে। উনি তো আসলে স্বশিক্ষিত ছিলেন, তা একদিন গঙ্গার পাড়ে বসে আছেন। তো এই সময় একটা নৌকা যাচ্ছে, তো বলছে এই নৌকাটা কোন ঘাটে যাবে। তা একটা ঘাটের নাম বলছে একজন শিষ্য। তারপরে না, প্রথমে জিজ্ঞেস করছে, প্রথমে শিষ্যটা বলছে যে সবাই তো ঈশ্বর সাধনা করে, তাহলে গুরু লাগে কি জন্য, গুরুর দরকারটা কি? তো উনি বলছে যে একটা নৌকা যাচ্ছে, বলছে এটা কোথায় যাবে, বলছে এই ঘাটে, পরের ঘাটের নাম বলছে। তারপর একটা লঞ্চ আসছে, বলছে এটা কোথায় যাবে, বলছে পরের ঘাটে। বলছে কোনটা আগে যাবে, বলে লঞ্চটা আগে যাবে। তো বলছে আচ্ছা, এখন যদি লঞ্চটার সাথে নৌকাটা বেঁধে যায় তাহলে কোনটা আগে যাবে, বলে দুইটাই একসাথে যাবে। তো বলছে গুরু লাগে এর জন্য, যে ওই আগে আগে চলে, বেঁধে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি পথ যে চলাটা সহজ হয়, হ্যাঁ, আর কিচ্ছুই না। তো someone can make your path easier, কিন্তু পথটা আপনাকেই পাড়ি দিতে হবে। ফলে তার জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া যায় ততই ভালো, ততই আপনি ইউ ক্যান ডু বেটার।
তো সেইটা সিনেমা দেখা, সাহিত্য পড়া, মিউজিক পড়া, প্রত্যেকটা জিনিসে আপনার নট অনলি মিউজিক, সি দ্য নেচার। আমাদের একটা এক্সারসাইজ করাই তো, ওইটারে বলে অ্যাকচুয়ালিটি। তো একটা জায়গায় নিয়ে যায়, ইউ ট্রাই টু সি যে আসলে অবজারভেশন, যে কেমনি করে আসলে একটা জিনিস দেখতে হয়। তো আমরা করি কি, উই ক্লোজ আওয়ার আইস এন্ড অবজারভেশন, মানে আমরা অন্যদেরটা বলি, অন্যরা যা টেলিভিশনে করছে, সিনেমায় করছে, ওইটাই উই রিপিট ইন আওয়ার সিনেমা। কারণ আমি আসলে কখনো দেখি নাই জিনিসটা। তো ওই অবজারভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং ফিল্ম মেকার্স। যে আপনি যেন, এটা পল সেজানের একটা কথা আছে, বলছে যে সেজান কুড লুক থ্রু এ ট্রি, যে একটা গাছের দিকে তাকালে মনে করতে ওই পাশটাও দেখতে পারে। তো ওই অবজারভেশন আপনি যতক্ষণ গ্রো না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইউ ক্যানট ক্রিয়েট ক্যারেক্টার, ইউ ক্যানট জেস্টার তৈরি করতে পারবেন না, ডায়লগ তৈরি করতে পারবেন না। ফলে দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, এন্ড সব জিনিস সম্পর্কে আগ্রহ থাকাটা জরুরি। আর পরিশেষে আমি বলবো যে ইউ হ্যাভ টু বি অলওয়েজ পলিটিক্যাল। পলিটিক্যাল মানে আমি বলতেছি যে রাজনৈতিক ভাবে সিনেমাটা আপনার তৈরি করতে হবে। আপনার মনে রাখতে হবে, আপনি সিনেমা আসলে যারা অপাঙ্ক্ত মানুষ, যারা কিছু হ্যাভ নটস, যাদের আসলে হু ক্যানট রেজ দেয়ার ভয়েস, তাদের পক্ষে যখন একজন ফিল্ম মেকার ছবি বানাবে, তখনই ছবিটা গুরুত্বপূর্ণ হবে। ফলে যে ভয়েসলেস, তার ভয়েস দেওয়াটাই হচ্ছে একজন আর্টিস্টের প্রথম কাজ। এটা আমাদের দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় আসলেই ফুরিয়ে এসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা জুমে আজকে যুক্ত হলেন, আলোচনায় অংশ নিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। লাইভে যারা দেখলেন, মন্তব্য করলেন তাদেরকে, এবং অবশ্যই আমাদের আজকের অতিথি জাহিদুর মঞ্জনকে। খুব চমৎকার, খুবই প্রাণবন্ত এবং খুবই, আমি মনে করি, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। যদি চলচ্চিত্রের মানুষেরা এটা দেখে থাকেন, এবং আশা করি দেখবেন, আমি এটাকে আজকে রাত্রে ইউটিউবে দিয়ে দেবো, আমরা একটু প্রচারও করবো, আমরা সবাই মিলে, আপনারা এটা শেয়ারও করতে পারেন। আমি মনে করি এটা অনেকের কাছে পৌঁছানো উচিত, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যটা সফল হবে। তো আবারও দেখা হবে আগামী শনিবার 13 তারিখ। সেদিন আমাদের বীক্ষণ পর্ব, সেদিন আমরা কোনো একটা ছবি দেখবো, শর্ট ফিল্ম দেখবো, এবং ছবি নিয়ে আলোচনা করব তার পরিচালকের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে। তো ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অঞ্জন, আপনাকে আরো একবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।